যখন আমি নোটের মধ্যে এরকম ছোট ছোট ছবি দিব, সেই ছবিগুলোকে কিভাবে ইউজ করতে হয় সেটা একটু জানতে হবে। সো ছবিটাকে এভাবে ধরবেন, ধরে এভাবে কোণা বরাবর টান দিবেন, বড় করে টান দিবেন, ঠিক আছে? ছবি বড় হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনি আবার নোটের মধ্যে করেন না, নোটের মধ্যে এটা করলে ঝামেলা আছে, ঠিক আছে? ওইটা আবার আপনাকে নতুন করে এডিট করা লাগবে। সো এটা বেটার হলো শুধুমাত্র যখন আমি এক্সট্রা কোনো ছবি দিব বুঝার জন্য, সেটার মধ্যে যদি করেন তাহলে এটা আপনার জন্য বেটার, আদারওয়াইজ এটা না করাটাই বেটার, ঠিক আছে? এই ছবিটা কিছুটা আপনাকে কিছুটা আপনাকে অর্গানাইজ করতে হেল্প করবে, বাট এটা ফর ইউএসএমএল এই ছবিটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অর্থাৎ এইভাবে এত টাইনি ডিটেলস আপনাকে পড়তে হবে না যে কোনটা কোন জায়গা। ফর ইউএসএমএল এটা ইম্পর্টেন্ট না, কিন্তু জানা থাকলে ভালো, যে আপনি বুঝবেন, ভুলবেন না খুব সহজে, ঠিক আছে? যেমন এটা হলো সেন্ট্রাল সার্কাস, তারপর এটা হলো সেন্ট্রাল সার্কাসের সামনে কোন জাইরাস, তারপরে কোন জাইরাস, তারপরে প্যারেটাল লোবটাকে কিভাবে ভাগ করে, প্যারেটাল লোবটাকে যেভাবে ভাগ করে সুপিরিয়র প্যারেটাল লোবিউল, ইনফিরিয়র প্যারেটাল লোবিউল, ইনফিরিয়র প্যারেটাল লোবিউলের মধ্যে আমরা পাচ্ছি অ্যাঙ্গুলার জাইরাস, ঠিক আছে? সো আপনি যখন এভাবে পড়বেন, এভাবে এটা দেখলে আর কি এই সুবিধা, এটা একটা সুবিধা, বাট এটা নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নেই, এটার পিছনে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। জাস্ট যখন যে জাইরাসের কথা বলতেছে, যখন যে এরিয়ার কথা বলতেছে, তখন যদি আপনি একটু দেখেন তাহলে আপনার জন্য এটা ভালো লাগবে, এটাই। এখান থেকে মেইনলি যেটা আমি পড়তে বলবো, এই পেজ থেকে, এই পেজ থেকে পড়ার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন অলরেডি, যে আমরা এরকম লোব গুলোকে ভাগ করব এবং ব্লাড সাপ্লাইকে ভাগ করব, তারপরে আলাদা করে করে পড়ে ফেলবো, ঠিক আছে? তা আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হলো প্যারাইটাল লোবে। তা প্যারাইটাল লোবের যখন আমরা ছিলাম, তখন আমাকে চিন্তা করতে হবে যে প্যারাইটাল লোবের ব্লাড সাপ্লাইটা কি, প্যারাইটাল লোবের কোন এরিয়ার ব্লাড সাপ্লাইটা কি। তাহলে প্যারাইটাল লোবে প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স, তাহলে প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স আর প্রাইমারি মোটর কর্টেক্স অলমোস্ট সেম, তাদের রিপ্রেজেন্টেশনটা অলমোস্ট সেম। তাহলে তার নিচের পোর্শনটুকু, এই এরিয়াটুকু সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, অর্থাৎ বডির আপার পার্টকে মিডল সেরেব্রাল আর্টারি, লোয়ার পার্টকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে আপনি যখন পড়বেন প্যারাইটাল লোব, তাহলে প্যারাইটাল লোবের মধ্যে ফাংশনাল এরিয়া গুলো আমাদের পড়া শেষ। ফাংশনাল এরিয়া পড়ার পরে এখন আমি যেটা পড়তেছি সেটা হলো সোমাটোসেন্সরি কর্টেক্স, প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স। সেটার মধ্যে মিডল সেরেব্রাল আর্টারি কতটুকু সাপ্লাই দিচ্ছে? তাহলে সেখানে মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে আপার এক্সট্রিমিটি, ট্রাঙ্ক এন্ড ফেস। আর সেখানে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কতটুকু সাপ্লাই দিচ্ছে? সেটা হলো শুধুমাত্র লোয়ার এক্সট্রিমিটি। ঠিক একইভাবে আমি যখন আপনাকে আবার বলবো যে প্যারাইটাল লোবের মধ্যে ডোমিনেন্ট হেমিস্ফিয়ারে অ্যাঙ্গুলার জাইরাসকে কে সাপ্লাই দিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে অ্যাঙ্গুলার জাইরাসটা এখানে থাকতেছে, অ্যাঙ্গুলার জাইরাসকে সাপ্লাই দিচ্ছে হলো মিডল সেরেব্রাল আর্টারি। তার মানে মিডল সেরেব্রাল আর্টারি ডোমিনেন্ট প্যারাইটাল লোবের এখানে সাপ্লাই দিচ্ছে। আবার আমি যখন আপনাকে বলবো সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন কর্টেক্স নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ারে কে সাপ্লাই দিচ্ছে, তখন अगेन দেখেন এটা মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? সো এভাবে আলাদা করব আমরা, একটু আলাদা আলাদা করা যায়, খুবই সিম্পল। এখন আমরা যেটা দেখবো, আমরা ছোট ছোট নোট গুলো দেখবো, যে নোটের মধ্যে আমি অ্যাকচুয়ালি কি অ্যাড করছি। যখন আপনি দেখবেন নোটের মধ্যে আমরা এতক্ষণ যা পড়ছি তা সবগুলোই চলে আসছে। সবটুকু আমি একসাথে শেষ করতে চাচ্ছি না, মাত্র দুইটা লোব পড়লাম, দুইটা লোব আমরা একসাথে শেষ করি, তাহলে আমাদের জন্য এটা আরো আর একটু সহজ বোধ হবে আর কি, ঠিক আছে? এই জন্য তাহলে চলেন আমরা নোটটা দেখে আসি। সো নোটে প্রথমে আমরা ফ্রন্টাল লোবটা শেষ করছি, তার ফ্রন্টাল লোবে প্রাইমারি মোটর কর্টেক্স, এই কথাগুলো এখানে বলা আছে, প্রোকাস মোটরিচ পিচ এরিয়া। এরিয়া নাম্বার কখনো ইম্পর্টেন্ট না, বাট জানা থাকলে ভালো। প্রাইমারি মোটর কর্টেক্স এরিয়া, সো এই নোটের মধ্যে জাস্ট একটু সাজানো আছে, এই নোটটা হলো ফ্রন্টাল লোবের জন্য বানানো। তারপরে আসেন, আমি এখানে সবগুলোকে ওইভাবে বোল্ড করে সাজাতে পারিনি, বাট আপনি সামহাও এটা সাজা নিয়ে। তারপরে আমাদের যে নোটটা, এটা হলো প্যারেটাল লোবকে নিয়ে নেওয়া, এটা বুঝে যাচ্ছে হয়তোবা, না বুঝলে সামহাও এটা বুঝে নেন। এটা প্যারেটাল লোবকে কেন্দ্র করে এই নোটটা বানানো। প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স বুঝতেই পারতেছেন কোথায় থাকতেছে, সেন্ট্রাল সার্কাসের ঠিক পেছনে মোটর কর্টেক্সের মতো তার কন্ডিশন। লেশন হলে কি হবে? কন্ট্রাল্যাটারাল হেমিঅ্যানেস্থেসিয়া, সুপিরিয়র প্যারেটাল লোবিউল, কন্ট্রাল্যাটারাল অ্যাস্টেরোজেনেসিস অর অ্যাপ্রাক্সিয়া। এই জিনিসটা কিন্তু দুইটা লোবেই মানে কি বলে, দুই সাইডেই থাকতেছে, অর্থাৎ নন ডমিনেন্ট অথবা ডমিনেন্ট দুইটার জন্যই থাকতেছে, অর্থাৎ এটা সাইট স্পেসিফিক। যদি লেফট সাইডে ইনভলভ হয় তাহলে আপনি রাইট সাইডে অ্যাস্টেরোগনোসিস পাবেন, যদি রাইট সাইডে হয় তাহলে আপনি লেফট সাইডে অ্যাস্টেরোগনোসিস পাবেন, অর্থাৎ ডমিনেন্ট নন ডমিনেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওকে, তারপরে কথা যেটা আমি বলেছিলাম সেটা হলো নন ডমিনেন্ট প্যারেটাল লোবে যদি হয় এফেক্ট হয়, তাহলে সেটা পাওয়া যায় ইউনিল্যাটারাল হেমিনেগ্লেক্ট। তো ইউনিল্যাটারাল না বলে আমরা বলবো কন্ট্রাল্যাটারাল, এটা আরো আরো বেশি সেন্স মেক করবে, ঠিক আছে? তারপরে সহজ টপিকসটা আগে পড়ে ফেলবেন সবসময়, সেটা হলো এখান থেকে অপটিক রেডিয়েশন যাচ্ছে, তাহলে প্যারাটাল লোব আর টেম্পোরাল লোব অপটিক রেডিয়েশন কি পাওয়া যাবে? কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া পাওয়া যাবে যদি টেম্পোরাল লোবকে এফেক্ট করে সাথে, কিন্তু না যদি সে সে যদি শুধুমাত্র প্যারাটাল লোবকে এফেক্ট করে, সেক্ষেত্রে আমি পাবো
লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। তো এটা আপনার কাছে সেন্স মেক করতেছে। যখন এই ব্যাপারগুলো এরকম সেন্স মেক করবে, নিজেকে নিজে বলবেন ইনশাআল্লাহ এটা আমার মনে থাকবে, হ্যাঁ দিস ইজ সিম্পল, এটা মনে থাকবে, এটা সেন্স মেক করে। নিজের সাথে নিজে এভাবে কথা বলতে হবে, ব্রেনকে বসে আনতে হবে যে হ্যাঁ আসলে সে এটা মনে রাখবে কিনা। ইনফেরিয়র প্যারেটাল লোবটা ভেরি ভেরি হাই ইয়েল্ড, ভেরি ভেরি হাই ইয়েল্ড। এর জন্য সবার শেষে বলতেছি অ্যাঙ্গুলার জাইরাস, অ্যাঙ্গুলার জাইরাস যদি রিলেশন হয়, পার্টিকুলারলি অ্যাঙ্গুলার জাইরাস রিলেশন হলে কি পাওয়া যায় এটা আপনাকে জিজ্ঞেস করবে। সো অ্যাঙ্গুলার জাইরাসটা যদি ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হয়, ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হয়, তাহলে সে যেটা বুঝতে পারবে না তার কোনটা রাইট কোনটা লেফট এটা বুঝতে পারবে না। কোনটা রাইট কোনটা লেফট এটা বুঝাটা কখন দরকার, ধরেন আপনি গ্লাভস পরবেন, শীতের দিন বাইরে যাবেন গ্লাভস পরবেন, কোনটা রাইট কোনটা লেফট এটা বুঝা দরকার, তাই তো? সো আপনি সেটা বুঝবে না, সেটা আলাদা করতে পারবে না। তারপরে কি অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া। অ্যালেক্সিয়া মানে কি আর অ্যাগ্রাফিয়া মানে কি? অ্যালেক্সিয়া মানে হলো কোনো জিনিস পড়লে বুঝে না যে এখানে কি লেখা আছে। সে আগে শিক্ষিত মানুষ ছিল কিন্তু আজকে এটা পড়তে পারতেছে না, সেন্ট্রাল সার্কাস এটা পড়তে পারতেছে না, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যালেক্সিয়া। আর অ্যাগ্রাফিয়া মানে কি? অ্যাগ্রাফিয়া মানে হলো সে লিখতেও পারতেছে না কিন্তু সে আগে একজন শিক্ষিত মানুষ ছিল, আজকে সে তার নিজের নামটাও লিখতে পারতেছে না। তাহলে অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া, ঠিক আছে? এটার মানে হলো এটা। আরেকটা কন্ডিশন আছে অ্যালেক্সিয়া উইদাউট অ্যাগ্রাফিয়া। তাহলে মনে রাখতে হবে দুইটাই যদি চলে যায়, লিখতেও পারে না পড়তেও পারে না প্যারাইটাল লোব। আর এরপরে যেটা সেটা আমরা পাবো, সামনে পাবো, বলবো। আচ্ছা, তারপরে টপিক্সটা কি? তারপরে টপিক্স হলো, মানে টপিক্স না, মানে কি লেসনে আর কি পাওয়া যাবে সেটা হলো ডিসক্যালকুলিয়া, অর্থাৎ কাউন্ট করতে পারবে না, ফিঙ্গার অ্যাগনোসিয়া, ফিঙ্গার কে চিনবে না যে কোনটা তার কোন ধরনের ফিঙ্গার। ওকে, সো এটা ভেরি ভেরি হাই ইয়েল্ড। আশা করি আপনাদের প্যারাটাল লোব এন্ড টেম্পোরাল লোব নিয়ে এখন কোনো, সরি প্যারাটাল লোব এন্ড ফ্রন্টাল লোব নিয়ে আপনাদের কোনো কোশ্চেন নেই। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখানে আর্টারি সাপ্লাই গুলো বসান, তাহলে প্রাইমারি মোটর কর্টেক্স এখানে মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিবে মেজরিটি অংশ, ফেস এবং আপার এক্সট্রিমিটি, আর অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিবে লোয়ার এক্সট্রিমিটি, ঠিক আছে? ঠিক একইভাবে ইনফিরিয়র প্যারাইটাল লোব দেখা যাচ্ছে, ইনফিরিয়র প্যারাইটাল লোব অর্থাৎ এটা হলো সেই হরিজন্টাল সার্কাস, উপরে সুপিরিয়র প্যারাইটাল লোব, নিচে হলো ইনফিরিয়র প্যারাইটাল লোব। তার মানে ইনফিরিয়র প্যারাইটাল লোব হলো সুপিরিয়র ল্যাটারাল সারফেসের মধ্যে আছে, তাহলে সুপিরিয়র প্যারাইটাল লোবিউল, সরি ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল যেটা কিনা বেশি ইম্পর্টেন্ট আমাদের কার্সম্যান সিনড্রোমে, এখানে জানতে হবে এটা হলো মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই। সুপিরিয়র প্যারাইটাল লোব এটার কম্বাইন্ড সাপ্লাই, অর্থাৎ কিছু অংশ সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, কিছু অংশ সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। মজার ব্যাপার হলো পরীক্ষা, এই যে শুধু খালি নলেজের পিছনে ছুটলে হবে না, পরীক্ষার ব্যাপারে একটু হিন্টস জানা লাগবে। এটা পরীক্ষা জিজ্ঞেস করবে না আপনাকে, ঠিক আছে? জিজ্ঞেস করবে শুধুমাত্র এই এরিয়াটা লেশন হলে কি হয়, কিন্তু আর্টারি সাপ্লাইয়ের সাথে এটা রিলেশন দিবে না। তারপরে কথা হলো ইউনিল্যাটারাল হেমি নেগলেক্ট। ইউনিল্যাটারাল হেমি নেগলেক্ট তার মানে হলো কন্ট্রালাটারাল প্যারাইটাল লোব। এগেইন এটা আর্টারি সাপ্লাই দিয়ে জিজ্ঞেস করবেন, এটা আপনাকে লোব দিয়ে জিজ্ঞেস করবে, তো মোস্ট লাইকলি এটা মিডল সেরেব্রাল আর্টারি। তারপরে কন্ট্রালাটারাল হেমি অ্যানোপিয়া, অর্থাৎ হেমি অ্যানোপিয়া না বলে আপনি যদি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি প্যারাইটাল লোবে ফোকাস করে বলতে চান তাহলে হলো লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্যারাইটাল লোবটাকে যেতে হবে আইসোলেটেড, তাই না? তার মানে কি প্যারাইটাল লোবের এই অংশটুকু, অর্থাৎ এটা হলো মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে কোন এরিয়াটার সাথে কোন জিনিসটা দরকারি? শুধুমাত্র তিনটা জিনিস পড়েন, প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স, ইনফেরিয়র প্যারাইটাল লোবিউল, গার্সম্যান সিনড্রোম হবে যেটার জন্য, আর হলো অপটিক রেডিয়েশন। এইটার জন্য সাথে আর্টারি রিলেট করেন, বাকি সবগুলোর জন্য সাথে করতে হবে না। ওকে, দ্যাটস গুড। এখন আমরা পড়বো টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে কি কি জিনিস থাকে? টেম্পোরাল লোবটা আরেকটু লেস ইম্পর্টেন্ট, একটা জিনিস শুধু টেম্পোরাল লোব থেকে ইম্পর্টেন্ট, সেই একটা জিনিস কি? সেটা হলো ভার্নিক্স এরিয়া। তাহলে ভার্নিক্স এরিয়া হলো, এটা হলো মোটর, কি বলে, ল্যাঙ্গুয়েজের জন্য সেন্সরি এরিয়া। অর্থাৎ এখানে যদি লেশন হয় তাহলে তার রিসেপটিভ অ্যাফাসিয়া হয়। তাহলে অ্যাফাসিয়া দুই প্রকার, অ্যাফাসিয়া মানে হলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম, ঠিক আছে? তাহলে অ্যাফাসিয়া দুই প্রকার, একটা হলো সেন্সরি আর একটা হলো মোটর। তাহলে সেন্সরি মানে কি? সেন্সরি মানে হলো রিসিভ করবে, তাহলে রিসিভ করতে পারে না, রিসিপটিভ অ্যাফাসিয়া। এটার জন্য কোন এরিয়া জড়িত? এটার জন্য ভার্নিক্স এরিয়া জড়িত। অর্থাৎ ভার্নিক্স এরিয়াটা হলো সেন্সরি স্পিচ এরিয়া, আর মোটর স্পিচ এরিয়া কোনটা? সেটা হলো ব্রোকাস এরিয়া। তাহলে ব্রোকাস এরিয়াটা কোথায় অবস্থিত? ব্রোকাস এরিয়াটা অবস্থিত হলো ফ্রন্টাল লোবে। আর ভার্নিক্স এরিয়াটা কোন লোবে অবস্থিত? টেম্পোরাল লোবে। শুধু পড়াশোনা করলে হবে না, শুধু নলেজ থাকলে হবে না, আপনাকে জানতে হবে স্টুডেন্টরা মোস্ট কমন মিস্টেক কোথায় করে। কোথা থেকে জানবো এটা? জানি না, আপনার মেন্টরের কাজ এটা, কোথা থেকে জানবেন যে স্টুডেন্টরা মোস্ট কমনলি কোনটা ভুল করে? স্টুডেন্টরা এটা কখনোই ভুল করে না যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়াটা ফ্রন্টাল লোবে অবস্থিত। ব্রোকাস এরিয়ার ফাংশন হলো মোটর স্পিচ এরিয়া, অর্থাৎ কথা বলা, ডেলিভারি দেয়া, মোটর ফাংশন। সেন্সরি হলো ভার্নিক্স, মানে হলো রিসিভ করা, বুঝতে পারা কি বলা হয়েছে, তাকে তাকে বলা হয়েছে মিউট করেন, সে বুঝে নাই এটা। এটা কোন এরিয়ার ফাংশন? বুঝবে নাকি বুঝবে না, এটা ভার্নিক্স এরিয়ার ফাংশন, ঠিক আছে? তাহলে এই যে সে কি এটা বুঝবে না, মানে অর্থাৎ একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ অথবা একটা রিটেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজটা যে সে বুঝবে, কম্প্রিহেনশন। তাকে জিজ্ঞেস করা হলো কি দিয়ে ভাত খাইছেন, সে বললো আমি বাজার থেকে আসলাম।
মানে কি? তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন, সে বললো আজকে মঙ্গলবার। তো এরকম মানে কথাবার্তা যদি এরকম হয়, অর্থাৎ সে বুঝতেছে না তাকে কি বলা হচ্ছে, সে ইন্টারপ্রিটেশন ভালো করতে পারতেছে না, সেটা সেন্সরি ল্যাঙ্গুয়েজ এরিয়ার প্রবলেম, ভার্নিক্স এরিয়ার প্রবলেম। এই পর্যন্ত স্টুডেন্টরা ওরিয়েন্টেড থাকে। স্টুডেন্টরা যে ভুল করে কোথায়, ভার্নিক্স এরিয়াটা কোন লোবে অবস্থিত, তারা বলে প্যারাইটাল লোবে অবস্থিত, এই শেষ। তাহলে ভার্নিক্স এরিয়া প্যারাইটাল লোবে না, খালি এইটার উপরে আজকে থেকে ফোকাস থাকেন যে ভার্নিক্স এরিয়া এটা না, প্যারাইটাল লোবে না, ভার্নিক্স এরিয়া টেম্পোরাল লোবে। ঠিক আছে, ভার্নিক্স এরিয়া কোন লোবে রে ভাই? ভার্নিক্স এরিয়া টেম্পোরাল লোবে। তো মজার ব্যাপার হলো টেম্পোরাল লোবের কোন এরিয়াতে, উপরের দিকে। তার উপরের দিকে কথা বলতেছি সুপিরিয়র ল্যাটারাল সারফেসে, তার মানে দুইজনের সাপ্লাই হলো মিডল সেরেব্রাল আর্টারি। এখন আপনার আমার প্রতি নেক্সট কোশ্চেন হওয়া উচিত, ভাইয়া এক মিডল সেরেব্রাল আর্টারি যদি হয় তাহলে আমি আলাদা আলাদা করে পড়বো কেন, আলাদা আলাদা করে দুইটা এরিয়া লেশন হবে কেন? মিডল সেরেব্রাল আর্টারি যে বিগ থিং, এটার ব্রাঞ্চ আছে না? তাহলে দেখা গেছে এটা ছোট্ট একটা ব্রাঞ্চে যদি লেশন হয় তাহলে আইসোলেটেড শুধু ভার্নিক্স এরিয়া গেল। ছোট্ট একটা এই ব্রাঞ্চে যদি লেশন হয় তাহলে দেখা যাবে শুধু আইসোলেটেড ব্রোকাস স্পিচ এরিয়া গেল। তার মানে এটা ডিপেন্ড করে সাইট অফ দ্য লেশন, কোথায় আর্টারির লেশন হয়েছে, স্ট্রোকটা কোথায় হয়েছে, কোথায় অক্লুশন হয়েছে। যদি প্রক্সিমালি হয় তাহলে এটাও শেষ এটাও শেষ, গ্লোবাল অ্যাফাসিয়া। যদি শুধুমাত্র মোটর স্পিচ এরিয়াটা চলে যায় তাহলে মোটর অ্যাফাসিয়া। আর যদি ব্রোকাস অ্যাফাসিয়া, আর এটা যদি হয় ভার্নিক্স অ্যাফাসিয়া। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, টেম্পোরাল লোব থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটাই, মনে থাকবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে কোনটা ইম্পর্টেন্ট? তারপরে ইম্পর্টেন্ট হলো প্রাইমারি অডিটরি কর্টেক্স। প্রাইমারি অডিটরি কর্টেক্সে সমস্যা হলে, বাইল্যাটারাল লেশন হলে সমস্যা হবে, ইউনিল্যাটারাল লেশন হলে স্লাইড ইম্পেয়ারমেন্ট হবে হিয়ারিং এ, বাট সমস্যা হবে না, মানে সে শুনতে পারবে। কিন্তু একটা জিনিস সমস্যা হবে, সেটা হলো লোকালাইজিং, অর্থাৎ সাউন্ডটা কোথা থেকে আসলো, কে বললো, কে বলছে এই কথা। ক্লাসের পিছন দিক থেকে একটা সাউন্ড পাইছি, আমাদের টিচার এরকম করে না? ওকে, সো প্রাইমারি অডিটরি কর্টেক্সে লেশন হওয়া সত্ত্বেও আমাদের অডিটরি ইম্পেয়ারমেন্ট হবে না কেন? কোনো ভলান্টিয়ার দরকার নেই, ভলান্টিয়ার ডাকলে আবার সে আনমিউট করবে। আনমিউট করে যদি মিউট করতে পারেন এরকম ভলান্টিয়ার থাকলে আনমিউট করে অ্যান্সার করেন, যে আমি কনফিডেন্ট আমি একবার আনমিউট করে আমি আবার মিউট করতে পারবো। যে প্রাইমারি অডিটরি কর্টেক্স এক সাইডে লেশন হলে কেন ডেফনেস হবে না? কারণ হলো আমাদের যে অডিটরি ফাইবার গুলো, অর্থাৎ আমার কান থেকে যে অডিটরি সেন্সেশনটা নিয়ে গেলাম, এটা আমি দুই এরিয়াতে দুই দিকে সেন্ড করি। ঠিক আছে, ইপসিল্যাটারালিও সেন্ড করি, কন্ট্রাল্যাটারালিও সেন্ড করি। আবার এই কানের ক্ষেত্রেও এটা সত্য, এই কান থেকে যে অডিটরি সেন্সেশন আসবে ইপসিল্যাটারালিও সেন্ড করব, কন্ট্রাল্যাটারালিও সেন্ড করব। তার মানে এই কানের সাউন্ডের সেন্সেশন এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, এই টেম্পোরাল লোবেও যাচ্ছে এই টেম্পোরাল লোবেও যাচ্ছে, এটাটা এই টেম্পোরাল লোবেও যাচ্ছে এই টেম্পোরাল লোবেও যাচ্ছে। তার মানে হলো আমাদের প্রতিটা টেম্পোরাল দুই কানের সেন্সেশন রিসিভ করতেছে, আমাদের এই টেম্পোরালটাও দুইটা কানের অডিটরি সেন্সেশন রিসিভ করতেছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে সেই টেম্পোরাল লোবটা যদি নষ্ট হয়েও যায়, এই টেম্পোরাল লোবটা তো ফাংশনিং এবং সে দুই দিকের অডিটরি সেন্সেশন রিসিভ করতেছে, তার মানে অডিটরি ফাংশনটা কমপ্লিটলি লস্ট হবে না। সমস্যা যেটা হবে সেটা হলো লোকালাইজ করাই। পরীক্ষার জন্য কত বেশি ইম্পর্টেন্ট, খালি একটা মেসেজ ইম্পর্টেন্ট, টেম্পোরাল লোবুলেশন হলে ডেফনেস হয় না, দ্যাটস ইট। ভার্নিক্স এরিয়া হলে যেটা হবে, পেশেন্টের ফ্লুয়েন্ট, অর্থাৎ স্পিচ ডেলিভারি দিতে সমস্যা নাই, ফটফট করে ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, বাট কি জিজ্ঞেস করতেছে আর কি বলতেছে তার কোনো তাল বাহানা নাই। তারপরে কথা কি, আচ্ছা এরপরের ইম্পর্টেন্ট কথা চলে আসি। ইম্পর্টেন্ট কথা আপনারা অলরেডি বলে ফেলছেন, সেটা হলো অপটিক রেডিয়েশন থাকে টেম্পোরাল লোবের ভেতরে, সেই অপটিক রেডিয়েশনে যদি নষ্ট হয় তাহলে কি পাওয়া যাবে? কোয়াড্রেন্ট অ্যানোপিয়া পাওয়া যাবে, কন্ট্রাল্যাটারাল কোয়াড্রেন্ট অ্যানোপিয়া পাওয়া যাবে, সুপিরিয়র নাকি ইনফিরিয়র, সুপিরিয়র। এভাবে কোশ্চেন করে 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 নিজের ভেতর থেকে আপনি অ্যান্সার গুলো বের করবেন। ঠিক আছে, এখন মনে আছে কিনা জানি না, আমি লিম্বিক সিস্টেম পড়ানোর সময় কথাগুলো বলেছিলাম যে হিপ্পোক্যাম্পাসের সামনে যে নিউক্লিয়াস তার নাম হলো অ্যামাগডালা, এবং তারা থাকতেছে মিডিয়াল টেম্পোরাল লোবে। তাহলে মিডিয়াল টেম্পোরাল লোবের সেই হিপ্পোক্যাম্পাস আর হিপ্পোক্যাম্পাসের সামনে যে সেই অ্যামাগডালা, তাদের লেশন হলে কি হয় সেটা একটু জানতে হবে। এবং হিপ্পোক্যাম্পাসের ফাংশনটা কি? হিপ্পোক্যাম্পাসের যেটা ফাংশন সেটা হলো লং টার্ম, কি বলে, শর্ট টার্ম মেমোরিকে লং টার্মে কনভার্ট করা, মেমোরি, নিউ মেমোরি ফরমেশন হিপ্পোক্যাম্পাসের ফাংশন। ঠিক আছে, তাহলে হিপ্পোক্যাম্পাস মেমোরি ফাংশনের সাথে জড়িত। আমরা ফিউচারে একটা ডিজিজ পাবো, সে শুরু হয় তার মিডিয়াল টেম্পোরাল লোব থেকে, হিপ্পোক্যাম্পাস থেকে, সেটা হলো অ্যালজাইমার। তাহলে তার ক্ষেত্রে কি পাওয়া যাবে? মেমোরি ইম্পেয়ারমেন্ট পাওয়া যাবে, দ্যাটস ইট। তারপরের কথা কি, অথবা একটা পেশেন্টের ধরেন বাইল্যাটারাল হিপ্পোক্যাম্পাল ড্যামেজ হয়ে গেল, তাহলে আপনি কি পাবেন? তার নতুন করে সে মেমোরি ফরমেশন করতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। নেক্সট, অ্যামাগডালার ফাংশনটা কি? অ্যামাগডালা তো হিপ্পোক্যাম্পাসের ঠিক সামনে। তো একটা পেশেন্টের যদি বাইল্যাটারাল অ্যামাগডালা লেশন হয়, এখানে সেই কথাটা বলা হয়েছে, বাইল্যাটারাল অ্যামাগডালা লেশন হলে কি পাওয়া যায়। অর্থাৎ একটা ডিজিজ আছে, সেটাকে বলা হয়
হারপিস এনকেফালাইটিস সেটা টেম্পোরাল লোবকে এফেক্ট করে, তাহলে হারপিস এনকেফালাইটিস টেম্পোরাল লোবকে এফেক্ট করলো, বাইল্যাটারাল টেম্পোরাল লোবকে এফেক্ট করলো, সেই পেশেন্টের ক্ষেত্রে বাইল্যাটারাল অ্যামাইগডালা নষ্ট হয়ে যাবে। এই পেশেন্টের কি পাওয়া যাবে? এই পেশেন্টের পাওয়া যাবে হাইপারফেজিয়া, হাইপারসেক্সুয়ালিটি আর ভিজুয়াল অ্যাগনোসিয়া। ভিজুয়াল অ্যাগনোসিয়া মানে হলো একটা জিনিসকে সে দেখলো, দেখার পরে সেটাকে রিকগনাইজ করতে পারলো না, আলাদা করতে পারলো না যে হোয়াট ইজ দিস। অ্যাকচুয়ালি এটা হাইপারফেজিয়া না, হাইপার ওরালিটি। তাহলে ভিজুয়াল অ্যাগনোসিয়া সেন্স মেক করে এখন আমার কাছে, হাইপারসেক্সুয়ালিটিও সেন্স মেক করে, পেশেন্ট কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছে এখন। বাট হাইপার ওরালিটি মানেটা কি? এটা অ্যাকচুয়ালি হাইপারফেজিয়া না, একটু কারেক্ট করে নেবেন, হাইপার ওরালিটি। হাইপারফেজিয়া মানে হলো যে খায় বেশি, কাইন্ড অফ মাসুম ভাইয়ের মতন সে অনেক খায়। আর হাইপার ওরালিয়া মানে হলো সে শুধু খাদ্য না অখাদ্য মুখের ভিতরে ঢুকায়, এটা হলো হাইপার ওরালিটি। ধরেন আপনি সিঙ্গারা খেতে গেলেন, সিঙ্গারা খাইতে দিল আপনাকে কাগজে করে, আপনি একটা সিঙ্গারা দুইটা সিঙ্গারা জায়গায় সিঙ্গারা খেলেন 6টা, সাথে যে সিঙ্গারার প্যাকেট ছিল সেটাও মুখে ঢুকানো শুরু করলেন। দ্যাটস মিন হাইপার ওরালিটি, নট হাইপারফেজিয়া। ঠিক আছে? সো এই পেশেন্টের নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট, তার হাইপার ওরালিটি থাকবে, হাইপারফেজিয়া না। ঠিক আছে? ওকে, এবং এটা আলাদা করা ইম্পর্টেন্ট, কারণ দুইটা দুই রকম জিনিসকে এফেক্ট করে। যদি হাইপারফেজিয়া হয় তাহলে তার হাইপোথ্যালামাসে প্রবলেম, আর যদি হাইপার ওরালিটি হয় তাহলে তার অ্যামিগডালা অর্থাৎ টেম্পোরাল লোবে প্রবলেম। মনে আছে কি? মনে আছে? তাহলে মনে আছে কিনা একটু জিজ্ঞেস করবো। হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াসে লেশন হলে হাইপারফেজিয়া হয়? ঠিক আছে, এই যে এই জিনিসগুলো রিকল করবো আমরা। খুবই স্বাভাবিক, ইউএসএমএল পড়তে গেলে এরকম হয় যে একটা জিনিস রিকল করি, তারপরে দেখি যে মনে করতে পারি না, ওই মুহূর্তে ভাইয়া করণীয় কি? ওই মুহূর্তে করণীয় ওই মুহূর্তে ওটা খুঁজে বের করে পড়ে ফেলা। আর একটা জিনিস করণীয় কি? করণীয় ফরগিভ ইয়োরসেলফ এন্ড মুভ ফরওয়ার্ড। হাই হুতাশ করে সময় নষ্ট করা যাবে না, পিরিয়ড। বুঝতে পারছি আমরা সবাই? কোনো হাই হুতাশ হবে না আজকে থেকে। আমরা এখন এই পেজে চলে আসি। আমি তো দেখলাম এখন আমাদের কি সবগুলো লোব হয়ে গেছে না? আর অক্সিপিটাল লোব থেকে তো একটা ফাংশনই পড়বো, সেটা আমরা ভিজুয়াল কর্টেক্স যখন চলে, ভিজুয়াল কর্টেক্সের ডেফিসিয়েন্সি হলে কি হয় সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। এখানে আর বেশি কিছু পড়তে হবে না। এখন আমরা সার্কেল অফ উইলিটা বিভিন্ন লেকচারে একটু একটু করে অনেকবারই পড়া হয়েছে, আজকে একটু ফাইনালাইজ করে দিচ্ছি আমরা ব্যাপারটাকে। ঠিক আছে? ওয়েল, কোন দিক থেকে শুরু করবেন? আসেন পোস্টেরিয়র সার্কুলেশন থেকে শুরু করি। সো আমাকে এখানে কোড ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে হবে। কোড ল্যাঙ্গুয়েজে এখানে দেখা যাচ্ছে কোনটা পোস্টেরিয়র সার্কুলেশন আর কোনটা অ্যান্টেরিয়র সার্কুলেশন। পোস্টেরিয়র সার্কুলেশন চলেন শুরু করা যাক। ভার্টিব্রাল আর্টারি, দুইটা ভার্টিব্রাল আর্টারি দিয়ে পোস্টেরিয়র সার্কুলেশন শুরু। দুইটা ভার্টিব্রাল আর্টারি, তাদের একটা কিন্তু আমাদের সেরেবেলামকে আছে, সেটা হলো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। আমি একটা লেকচারে ডিফাইন করছি কেন এটা পোস্টেরিয়র ইনফিরিয়র, এক্সকিউজ মি। এই পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি মিড ব্রেনকে সাপ্লাই দিচ্ছে, এবং তাদের একটা ব্রাঞ্চ হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সরি মিড ব্রেন না, মেডুলা অবলাঙ্গাটাকে সাপ্লাই দিচ্ছে। তাদের আরেকটা ব্রাঞ্চ হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সেও মেডুলা অবলাঙ্গাটাকে সাপ্লাই দিচ্ছে। সে দিচ্ছে ল্যাটারাল মেডুলা অবলাঙ্গাটাকে সাপ্লাই, সে দিচ্ছে মিডিয়াল মেডুলা অবলাঙ্গাটাকে সাপ্লাই। তারপরে কি? তারপরে হলো অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, সে সাপ্লাই দিচ্ছে লোয়ার ল্যাটারাল পন্সকে, লোয়ার ল্যাটারাল পন্সকে সে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? এবং সে সাপ্লাই দিচ্ছে কাকে? যেহেতু তার নামের সাথে সেরেবেলার যুক্ত আছে, সে সেরেবেলামকে সাপ্লাই দিচ্ছে। তারপর একটা হলো পন্টাইন ব্রাঞ্চ, প্যারামিডিয়ান পন্টাইন ব্রাঞ্চ। প্যারামিডিয়ান পন্টাইন ব্রাঞ্চটা কার আর্টারি? ব্যাজিলার আর্টারি, সে পন্সকে সাপ্লাই দিচ্ছে। যদি এরকম একটা আর্টারি নষ্ট হয়ে যায় তাহলে মিডিয়াল পন্টাইন সিনড্রোম, আর যদি পুরো ব্যাজিলার আর্টারিতে লেশন হয়ে যায় তাহলে বাইল্যাটারাল মিডিয়ান পন্টাইন সিনড্রোম হবে। ঠিক আছে? এগুলো আমরা পড়েছি। তার উপরে যে আর্টারিটা দেখা যাচ্ছে সেটা হলো সুপিরিয়র সেরেবেলার আর্টারি, সেই সুপিরিয়র সেরেবেলার আর্টারি সেরেবেলামকে সাপ্লাই দিচ্ছে। তার উপরে যেটা ব্যাজিলার আর্টারি, টার্মিনাল দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, তাদের নাম হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি গুলো সাপ্লাই দিচ্ছে আমাদের অক্সিপিটাল লোবকে এবং ভিজুয়াল কর্টেক্সকে। এখন এই পর্যন্ত আমাদের পোস্টেরিয়র সার্কুলেশনের পোরশনটুকু শেষ। এখন আমরা শুরু করবো অ্যান্টেরিয়র পোরশন। অ্যান্টেরিয়র সার্কুলেশন আমরা বলেছিলাম যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আমাদের এটা যদি হেড হয়, এটা যদি আমাদের ব্রেন হয়, ঠিক আছে, এটা যদি আমাদের ব্রেন হয়, আমরা জানি আমাদের নেক হলো এটা, তা নেকের ভেতরে থাকে হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ওইদিকে যে মিডল সেরেব্রাল আর্টারি দিবে আর অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিবে। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি মিডল সেরেব্রাল আর্টারির পার্সপেক্টিভে মিডলে অবস্থিত। তাহলে এখানে আমি আগে খুঁজে বের করবো কোনটা মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে এটাকে বলতেছি আমি মিডল সেরেব্রাল আর্টারি, তার মিডলি থাকতেছে এটা। তাহলে অ্যাকচুয়ালি যেটা হয়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুইটা আর্টারিতে ভাগ হয়, তার একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তার আরেকটা হলো মিডল সেরেব্রাল আর্টারি। ঠিক আছে? মনে থাকবে? তাহলে এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার একটা ব্রাঞ্চ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তার একটা ব্রাঞ্চ মিডল সেরেব্রাল আর্টারি। এটা হলো এখানে হাই এল টপিকস বোঝার জন্য। ঠিক আছে? আর সেই জাংশনে যেখানে যাবে মিডল সেরেব্রাল আর্টারির আর প্রক্সিমালি একদম এই ব্রাঞ্চ যেখানে হয়েছে সেই পর্যায়টা সে কানেক্টেড থাকে কার সাথে? পোস্টেরিয়র সার্কুলেশনের সাথে। তার কাজ হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি থেকে ইউএসএমএল ইম্পর্টেন্ট জিনিস কি? এটা হলো
অ্যানিরিজমের একটা সাইট। এখানে যখন অ্যানিরিজম হবে তখন সে কমপ্লেক্স করবে ক্রেনিয়াল নার্ভ 3 কে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা আমরা জানি, এবং দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি তাদের নিজেদের সাথে কমিউনিকেটেড থাকে কি দিয়ে? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ইউএসএম এর জন্য কি ইম্পর্টেন্ট? এখানেও অ্যানিরিজম হতে পারে। এখানে যখন অ্যানিরিজম হবে, অ্যানিরিজম হওয়ার পরে সেটা রাপচার হলে দুই সাইডের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সার্কুলেশন নষ্ট হবে, এবং এই জায়গায় যখন অ্যানিরিজম হবে সেটা কম্প্রেশন করবে অপটিক কায়াজমাকে। অপটিক কায়াজমাকে যখন কম্প্রেশন করবে কি পাবো? কোন ধরনের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পাবো? বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পাবো। ঠিক আছে। সো এখান থেকে এই কথাগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে স্যাকুলার অ্যানিরিজম গুলো একটু জানতে হবে। স্যাকুলার অ্যানিরিজমটা কোথায় হয়? স্যাকুলার অ্যানিরিজম হয় হলো সার্কেল অফ উইলির এই জাংশন গুলাতে। এই দেখেন কতগুলো জাংশন না, একটা আর্টারির সাথে একটা আর্টারি যুক্ত হয়েছে, এই যে কমিউনিকেটিং আর্টারি, এই যে কমিউনিকেটিং আর্টারি যুক্ত হচ্ছে। এই জাংশন গুলোতে অ্যানিরিজম বেশি হয়। কোশ্চেন হলো কেন? কারণ যেখানে জাংশন, যেখানে মিলিত হচ্ছে, ওই জায়গাটাতে টিউনিকা মিডিয়া অ্যাবসেন্ট। মনে থাকবে? ওই জাংশন গুলোতে টিউনিকা মিডিয়া অ্যাবসেন্ট। টিউনিকা মিডিয়া যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওই এরিয়া গুলো হলো উইক, এই জন্য জাংশনে বেশি হয়। আশা করি পর্যন্ত সবাই বুঝতে পারছেন যে জাংশনে কেন বেশি হবে। বুঝতে পেরে থাকলে চলেন আমরা সামনে আগাই। এখন যেই টপিকসটা, এবং এখানে আমাদের নোট গুলো দেওয়া আছে, হ্যাঁ, নোট গুলো এখন দেখলে বুঝবেন যে স্ট্রোক কি সবসময় আর্টারিয়াল অক্লুশনে হয়? আর্টারি অক্লুশন ছাড়া কি স্ট্রোক হতে পারে না? ভেনাস অক্লুশনে কি কোনো স্ট্রোক হতে পারে না? অথবা কোনো কি টিস্যু থেকে হাইপোক্সিয়া বা ইসকেমিয়া হতে পারে না? অবভিয়াসলি, কেন হবে না? কারণ ধরেন এটা একটা টিস্যু, এটা হলো তার আর্টারি সাপ্লাই, এটা হলো তার আর্টারি সাপ্লাই, ঠিক আছে, এটা তার আর্টারি সাপ্লাই, এবং এটা তার ভেনাস ড্রেনেজ, তার ভেন এখান থেকে নিয়ে যাচ্ছে, তাই না? এটা তার ভেনাস ড্রেনেজ, এটা তাকে নিয়ে যাচ্ছে, ভেন নিয়ে যাচ্ছে। এখন এটা হলো বেসিন অবস্ট্রাকশন হয়ে যাওয়ার মতন, আমাদের রান্নাঘরে সিঙ্ক অবস্ট্রাকশন হয়ে যাওয়ার মতন। এই জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে, এই জায়গায় অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে নতুন ব্লাড আর আসতে পারবে? একটা পর্যায়ে আসবে, আসার পরে হ্যাঁ আসলো 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 আসলো, তো নতুন ব্লাড একটা পর্যায়ে আস্তে আস্তে মানে কনজেশন হবে, এখানে অ্যাকুমুলেট হবে। তাহলে আমি এখানে সবসময় পাবো একটা কনজেশন। সবসময় কি পাবো? আমি এই জায়গাতে একটা কনজেশন পাবো, কিন্তু এট সাম পয়েন্ট ফ্রেশ ব্লাড আসাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তো ফ্রেশ ব্লাড পিছনে পড়ে আছে, ওরা কন্টিনিউয়াসলি পুশ করতেছে, কিন্তু এই আগের ওল্ড ব্লাড গুলোকে পুশ করে সরাতে পারতেছে না, দ্যাটস ওয়াই আর ফ্রেশ ব্লাড ঢুকতেছে না, রেজাল্টিং এই জায়গায় ইসকেমিয়া। তাহলে ভেনাস অক্লুশন হলো ইসকেমিয়া হবে, সেই ইসকেমিয়ার সাথে আমরা আরেকটা ফিচার পাবো, সেটা কি? কনজেশন, অর্থাৎ ইডিমা, ফুলে পেপে যাবে। রাইট? তাহলে এই কথাটা আমরা মনে রাখবো, কেমন? আসেন আমরা এখন মনে রাখি এই ব্যাপারটাকে কিভাবে মনে রাখবো। এই পেজ থেকে আমরা কি পাবো, কি পড়বো? এই পেজ থেকে সবার আগে জানতে হবে যেটা, ডুরাল ভেনাস সাইনাস যদি অক্লুশন হয় তাহলে আমি স্ট্রোকের সাইন সিমটম পাবো কিনা। ঠিক আছে। এবং এখানে জাস্ট একটু আইডিয়া নিব, মানে খুব বেশি ডিটেলস পড়া লাগবে না। তা কোনো ডুরাল ভেনাস সাইনাস যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমি কি কি ফিচার পাবো? ঠিক আছে। তো প্রথম কথা যেটা বলা হচ্ছে যে লার্জ ভেনাস চ্যানেল গুলো অ্যাকচুয়ালি কি, তারা কোথায় থাকতেছে? তারা ডুরা ম্যাটারে থাকতেছে, পেরিওস্টাল এন্ড মেনিনজিয়াল লেয়ারের মাঝখানে থাকতেছে। জীবনে একবার পড়ার পরে আমি তো এটা অলরেডি জানি, কেটে ফেলবো, আর পড়বো না এটা। একটু একদিনের জন্য হয় না, একটু একে ফজলুল হক, সমস্যা কোথায়? এটা তো আমি জানি। এই ডুরাল ভেনাস সাইনাস গুলো ব্লাড ড্রেন করে কোন জায়গা থেকে? সেরেব্রাল ভেন গুলো থেকে, অর্থাৎ ব্রেইন থেকে, সেরেব্রাম থেকে। আর কি থেকে ড্রেন করবে? ওই যে অ্যারাকনয়েড গ্রানুলেশন, সিএসএফ ও ড্রেন করবে, সিএসএফ থেকে। একবার পড়বো, মনে থাকবে, কাটে ফেলবো আজকে সবাই। তারা যায় এমটি হবে কোথায়? অর্থাৎ ব্রেইন থেকে এই ব্লাড গুলো আমি ক্যারি করে নিয়ে আসি কি দিয়ে? ক্যারি করে নিয়ে আসি হলো আমি এটা জুগুলার ভেন দিয়ে। কোন জুগুলার? ইন্টারনাল জুগুলার ভেন দিয়ে। এটাও আমি একবার পড়ার পরে কাটিয়ে দেবো, এটা অবশ্যই মনে থাকবে। না কাটলে আর একবার দুবার পড়ার পরে কাটিয়ে দিন, সাম পয়েন্ট এটা কাটিয়ে, সমস্যা নাই। ভেনাস সাইনাস থ্রম্বোসিস যদি হয় তাহলে নতুন ব্লাড ঢুকবে না। আর কি পাবো? তাহলে আমি একই সাথে সেরেব্রাল ইসকেমিয়ার ফিচার পাবো, একই সাথে ভেতরে ফুলে ফেপে গেছে, কনজেশন হয়ে গেছে, সেই ফিচার পাবো। তাহলে ভেতরে যদি ব্রেন যদি ফুলে ফেপে যায়, কনজেশন হয়, তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেশার হাই। ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি হাই যদি হয় তাহলে জেনারেলাইজড পারফিউশন ডিফেক্ট, নাকি? জেনারেলাইজড যদি পারফিউশন ডিফেক্ট হয়, জেনারেলাইজড সেরেব্রাল হাইপোক্সিয়ার কারণে হেডেক, তারপর ইভেন সিজার, কারণ ইরিটেট করতেছে। প্যাপিলোইডিমা কেন পাবো? ইন্টারক্রেনাল প্রেশার বেশি হলে প্যাপিলোইডিমা। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এটা হলো ইসকেমিয়ার জন্য, সেরেব্রাল ইসকেমিয়ার জন্য। তারপরে কি হতে পারে? এভাবে ফুলতে 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 তো কিছু ভেন রাপচার হয়ে যেতে পারে, রাইট? কিছু কিছু ক্যাপিলারি লেভেলে পোস্ট ক্যাপিলারি ভেনিউল যেগুলো আছে ওগুলো তো থিন খুব, ওরা রাপচার হয়ে যেতে পারে, ভেনাস হেমোরেজ।
কাদের ক্ষেত্রে এই অঘটনটা ঘটতে পারে ভাই? ভাই এমন জিনিস যারা হাইপার কোয়াগুলেবল স্টেটে আছে। হাইপার কোয়াগুলেবল স্টেট মানে কি? হাইপার কোয়াগুলেবল স্টেট মানে হলো তার ব্লাডের ভেতরে ক্লট ফর্মেশন হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা তার বেশি। প্রেগনেন্সি কেন? কারণ প্রেগনেন্সিতে আমাদের ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস বেশি। প্রেগনেন্সিতে প্রোটিন সিনথেসিস বেড়ে যায়, সেখানে সাথে সাথে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসও বেড়ে যায়। ওসিপি ইউজ প্রেগনেন্সিতে যে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস বাড়তেছে, কারণটা কি? কারণ প্রেগনেন্সির মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ন্যাচারালি বাড়তেছে প্রেগনেন্সিতে, আর ওসিপি খাইলেও তো সেটা বাড়ানো হচ্ছে। তাহলে ওসিপি খাইলে কোন একটা পার্সনের যদি কনজেনিটাল কিছু হাইপারকোয়াগুলেবল স্ট্যাটাস থাকে, যেটাকে বলা হয় ফ্যাক্টর ভি লেডেন। আমরা জানবো ফ্যাক্টর ভি লেডেন কি, অর্থাৎ আমাদের এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে কন্টিনিউয়াসলি ইনঅ্যাক্টিভ করে রাখতে হয়। তো ইনঅ্যাক্টিভ করতে পারি না, কোন একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টর যদি চলে আসে, সেটাকে বলা হয় ফ্যাক্টর ভি লেডেন, অর্থাৎ সে রেজিস্ট্যান্ট, তাকে ইনঅ্যাক্টিভ করা যায় না। এই কন্ডিশনগুলোতে আমরা ভেনাস সাইনাস থ্রম্বোসিস পাবো। ঠিক আছে, ভেনাস সাইনাস থ্রম্বোসিস হলো কিনা আমি কিভাবে আলাদা করতে পারবো? এটা আলাদা করার জন্য আমি এমআরআই করব, এমআরআই উইথ ভেনোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ এই নোটটাকে একটু চিপা পড়ে গেছে, এটাকে ধরে লম্বা করে দিবেন, দেখতে পারবেন। সো এমআরআই উইথ ভেনোগ্রাম আমরা যদি করি, তাহলে আমি দেখতে পারবো যে হ্যাঁ, ভেইনের মধ্যে একটা ক্লট দেখা যাচ্ছে। তারপরের ব্যাপার, এই জিনিসগুলো আসলে কতটুকু ইম্পর্টেন্ট, অর্থাৎ কে কোথায় ড্রেন করতেছে, সাম এক্সটেন্ট জানা জরুরি, সাম এক্সটেন্ট, বাট পরীক্ষা আসার সম্ভাবনা অনেক কম। ফার্স্ট অফ অল, যেমন ক্যাভার্নাস সাইনাসের সাথে জড়িত করা স্ফেনোপ্যালেটাইন সাইনাস, এটা আপনার লাগবে। ইভেনচুয়ালি সে হলো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এটার সাথে আসে, তার মানে হলো সে চোখ থেকে, সে আই থেকে ভেনাস ড্রেন করতেছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। স্ফেনোপ্যালেটাইন সাইনাস, অর্থাৎ সে সাইনাসের সাথে কানেক্টেড এবং সে ফেসিয়াল ভেইনের সাথে কানেক্টেড। এই অ্যানাটমিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। উপরে যেটা আছে সেটা হলো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা কোথায় থাকতেছে? ফক্স সেরিব্রিতে থাকতেছে। দিস ইজ ইম্পর্টেন্ট। ফক্স সেরিব্রি কি? ডুরা ম্যাটার এরকম দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে দুই দিকে ভাগ করে রাখছে, এটা হলো ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রির মধ্যে থাকতেছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, থাকতেছে উপরের বর্ডারে, আর নিচের বর্ডারে থাকতেছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। এই কথাটা একটু ইম্পর্টেন্ট। এই স্যাজিটাল সাইনাস, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা হলো সিএসএফ ড্রেনের মেইন পোর্শন। খুব বেশি ইম্পর্টেন্ট না, জানা থাকলে ভালো। গ্রেট সেরেব্রাল ভেইন অফ গ্যালেন, এই গ্রেট সেরেব্রাল ভেইন অফ গ্যালেন ইনজুরি হতে পারে কোন এরিয়াতে? একটু চিন্তা করে দেখেন, অ্যানাটমিটা দেখলেই বুঝে যাবেন। সুপিরিয়র সেরেব্রাল সাইনাস, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, আর এই এরিয়াটা, রাইট? একটু খেয়াল করে দেখেন, ব্রেইনের নিচের দিক এবং ভেতরের দিক, এটা হলো মিড ব্রেন। ঠিক আছে, অর্থাৎ মিড ব্রেনের ডরসাল এরিয়া, যেটা মিড ব্রেনের ডরসাল এরিয়াতে এই ভেইনটা আছে। তার মিড ব্রেনের এই ডরসাল এরিয়াতে কোন ধরনের টিউমার হয় জানেন কেউ? এখানে একটা গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডের নাম কি? পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়ালোমা। ঠিক আছে, তাহলে এখানে পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ডে কোনো একটা টিউমার যদি থাকে, সেই টিউমার রিমুভ করতে গেলে সার্জনের কোন ভেইনটা ইনজুরি করার চান্স আছে? গ্রেট সেরেব্রাল ভেইন অফ গ্যালেন। ঠিক আছে, কোন একটা সার্জন যদি ইন্টার হেমিস্ফেরিক অ্যাপ্রোচে যায়, ইন্টার হেমিস্ফেরিক অ্যাপ্রোচে গেলে কোনগুলো ড্যামেজ হওয়ার চান্স আছে? এই দুইটা ড্যামেজ হওয়ার চান্স আছে। জাস্ট এই এক্সপেক্টে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, কোন একটা পেশেন্টের এদিকে সার্জন যদি যায়, তাহলে এগুলো ড্যামেজ হওয়ার, অক্সিপিটাল লোবকে অ্যাক্সেস করতে গেল, তাহলে কোন ভেইন ড্যামেজ হওয়ার চান্স আছে। দ্যাটস ইট, বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তারপরে যেটা হয়, তারপরে হলো ট্রান্সভার্স সাইনাস। এই কথাটা লাস্টের দিকে একটু বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সভার্স সাইনাসটা ইভেনচুয়ালি সিগময়েড সাইনাস হয়ে জুগুলার ফোরামেন হয়ে ইন্টারনাল জুগুলার ভেন দিয়ে বের হয়ে আসে। অর্থাৎ পরবর্তীতে আপনাকে জুগুলার ফোরামেনটা একটু পড়তে হবে, যে জুগুলার ফোরামেন দিয়ে কি বের হয়ে আসে। দ্যাটস ইট, এখান থেকে এতটুকু পড়লেই চলবে। এগুলো সবকিছুই আমাদের সেন্স মেক করে। চলেন সামনে আগাই। সামনে আগানোর জন্য আমাদের স্ট্রোকের একটা পোর্শনই বাকি ছিল, যেটা হলো ভেনাস অবস্ট্রাকশন হলে যে স্ট্রোক হয়, সেটাকে আলাদা করার কথা দরকার ছিল। আমরা সেটাকে আজকে আলাদা করতে পারলাম। এখন স্ট্রোকের মধ্যে কিছু জিনিস আমার বলা হয়নি, সেটা আজকে আবার একটু অ্যাড করে দিচ্ছি। সেটা হলো যে ক্লিনিক্যাল ফিচার দিয়ে কোনো স্ট্রোককে আলাদা করা যাবে কিনা, যে অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমি আলাদা করতে পারবো কিনা, এটা এম্বোলিক স্ট্রোক অথবা এটা থ্রম্বোটিক স্ট্রোক অথবা এটা হেমোরাজিক স্ট্রোক। এই স্ট্রোকের মধ্যে কোন টাইপটা হলো সেটা আমি ক্লিনিক্যাল ফিচার দিয়ে আলাদা করতে পারবো কিনা। অর্থাৎ এই দুইজন হলো ইসকেমিক স্ট্রোক, আমরা জানি, আর এটা হলো হেমোরাজিক স্ট্রোক, এটা আমরা জানি। মজার ব্যাপার হলো যে হ্যাঁ, আমরা আলাদা করতে পারবো। লেটস গো, কিভাবে আলাদা করব। সো হেমোরাজিক স্ট্রোকের ফিচারটা কি ছিল? ছোট্ট একটা রাপচার হয়েছে আর্টারি, চারকট বৌচার অ্যানিউরিজম, সেটা রাপচার হয়ে এখানে ব্লাড আসা শুরু করলো। তাহলে এটা একটা আর্টারিওল, ছোট্ট একটা আর্টারিওল।
তাহলে এখান থেকে ব্লাড আসবে, ব্যাপারটা প্রোগ্রেসিভ। তাহলে আপনি পেশেন্টের ক্ষেত্রে প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন পাবেন। তাহলে প্রোগ্রেসিভলি পেশেন্টের কন্ডিশন খারাপ হবে, নাম্বার 1। সাথে থাকবে তার রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার রেজের ফাইন্ডিং, অর্থাৎ পেশেন্টের সিভিয়ার হেডেক থাকবে। যখন এই ব্লিডিংটা হবে, ব্লিডিং হওয়ার কারণে তো এটা তো স্ট্রোক, তার আশেপাশের এরিয়াকে সে হাইপোক্সিক করে দিবে, ইসকেমিক করে দিবে। তার মানে পেশেন্টের আপনি নিউরো ডেফিসিট পাবেন, অর্থাৎ স্ট্রোকের ম্যানিফেস্টেশন পাবেন, অর্থাৎ নিউরো ডেফিসিট, আইদার মোটর উইকনেস অর আদার থিং, রাইট? তাহলে কোন একটা পেশেন্টের যদি আমি স্ট্রোকের সাথে স্ট্রোক সাসপেক্ট করতেছি, অর্থাৎ প্যারাসিসের সাথে আছে তার হেডেক এবং তার নিউরোলজিক্যাল যে ডেফিসিট গুলো, এটা হলো প্রোগ্রেসিভ, ধীরে ধীরে প্রোগ্রেস করতেছে, তাহলে আমি বলবো এটা মোস্ট লাইকলি হেমোরেজিক স্ট্রোক। কোন একটা পেশেন্টের ক্ষেত্রে হেমোরেজ নেই, অর্থাৎ নো ক্লিনিক্যাল ফিচার অফ নো ফিচার অফ রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, ঠিক আছে? ইন্টারক্রেনিয়াল প্রেসার যে বেড়ে গেছে এরকম কোনো ফিচার তার নেই, তাহলে মোস্ট লাইকলি এটা ইসকেমিক স্ট্রোক, মোস্ট লাইকলি এটা ইসকেমিক স্ট্রোক, ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের ফিচার আছে হেডেক, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, আর একটা পেশেন্টের মানে এটা নাই, তাহলে মোস্ট লাইকলি সেটা ইসকেমিক স্ট্রোক। যখন একটা পেশেন্টের ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যায় তখন পেশেন্ট কনফিউজডও থাকে, অল্টার্ড কনসাসনেসও থাকে। তাহলে কনফিউশন, অল্টার্ড কনসাসনেস, এটাও কিন্তু রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের ফিচার। তাহলে ইসকেমিক স্ট্রোকে এগুলো যদি কোনো কিছুই না থাকে, যে হেডেক নাই, কনফিউশন নাই, অল্টার্ড কনসাসনেস নাই, ব্র্যাডিকার্ডিয়া নাই, তাহলে ধরে নেব আমরা মোস্ট লাইকলি এটা ইসকেমিক। যখন ধরে নেব ইসকেমিক, নেক্সট কোশ্চেন, এটা কি এম্বোলিক নাকি থ্রম্বোটিক? দুইটা বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে প্যাথোফিজিওলজিটা কি। যদি হয় এটা থ্রম্বোটিক, তাহলে এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা রাপচার হওয়ার পরে ধীরে ধীরে ক্লট ফরমেশন হয়েছে। প্রথমে 50% ব্লক, 70% ব্লক, 80% ব্লক, 90% ব্লক, 100% ব্লক, অর্থাৎ এখানে থ্রম্বাস ফরমেশনটা টাইম নেয়। এখানে যখন থ্রম্বাসটা ফরমেশন হয়েছে, থ্রম্বাস ফরমেশনের জন্য সে কি করছে বলেন তো? এটা একটা টাইমলি ম্যাটার, অর্থাৎ এটা একটা প্রোগ্রেসিভ কন্ডিশন, প্রোগ্রেস করছে। তাহলে একটা পেশেন্টের ক্ষেত্রে স্ট্রোকের ফিচার নিয়ে আসলো যেটা কিনা প্রোগ্রেসিভ, অর্থাৎ ধীরে ধীরে প্রোগ্রেস করছে ওভার দ্য টাইম, কিন্তু মাইনাস এখানে যেটা ছিল না সেটা হলো রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার ফাইন্ডিং, রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের ফাইন্ডিং। তাহলে নিউরো ডেফিসিটটা প্রোগ্রেস করতেছে কিন্তু ইন্টারক্রেনিয়াল প্রেসার বেশি, এরকম কোনো ফিচার নেই, তাহলে আমি ধরে নিব সেটা মোস্ট লাইকলি থ্রম্বোটিক স্ট্রোক। এম্বোলিক স্ট্রোক মানে হলো একটা ফিক্সড অক্লুশন, কই থেকে একটা মাস আসলো, ধাপ করে এখানে বসে অবস্ট্রাকশন করে ফেললো, কই থেকে একটা মাস আসলো, ধাপ করে এটাকে অবস্ট্রাকশন করে বসে থাকলো। তার মানে হলো ম্যাক্সিমাম ডেফিসিট এট দ্য অনসেট, ম্যাক্সিমাম নিউরো ডেফিসিট এট দ্য অনসেট, এবং এটা প্রোগ্রেসিভ না, নন প্রোগ্রেসিভ। দেখেন যখন আমি বলবো শুরুতেই 100, শুরুতেই 100-তে 100, তার মানে এখানে তার কোনো প্রোগ্রেস করার প্রশ্নই ওঠে না, তাই না? যা আসছে তাই, অর্থাৎ ফিক্সড নিউরো ডেফিসিট। তা ফিক্সড নিউরো ডেফিসিট মানে কি প্রথমে যা পরে তা, এই কথাটাকে এইভাবে বলা যায় না যে ম্যাক্সিমাল নিউরো ডেফিসিট এট দ্য অনসেট, শুরুতেই তার ম্যাক্সিমাম ইফেক্ট, পরে আর ওইটাই রয়েছে, এই কথাটাকে এভাবে বলা যায়। তাহলে আমরা এটা বলবো ম্যাক্সিমাম নিউরো ডেফিসিট এট দ্য অনসেট। সাথে কি নাই বলেন তো? সাথে রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের কোনো ফিচার নেই, অর্থাৎ পেশেন্ট কনফিউজ না, সিভিয়ার হেডেক নাই, ভমিটিং নাই, ব্র্যাডিকার্ডিয়া নাই, রেসপিরেটরি ডিফিকাল্টিস নাই। সো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি ধরে নিব পেশেন্টের এম্বোলিক স্ট্রোক। তাহলে আশা করি বুঝতে পারছেন যে হেমোরেজিক স্ট্রোককে আলাদা করব রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের ফিচার দেখে এবং প্রোগ্রেসিভ কন্ডিশন দেখে। ইসকেমিক স্ট্রোকে দেখবো যে এটা কি রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার আছে নাকি নাই, যদি না থাকে তাহলে এটা মোস্ট লাইকলি ইসকেমিক স্ট্রোক। পরে দেখবো ব্যাপারটা কি স্লোলি প্রোগ্রেস করতেছে কিনা, যদি প্রোগ্রেস করে থ্রম্বোটিক স্ট্রোক, কারণ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হওয়ার পরে সেটা প্রোগ্রেসিভলি ব্লক করবে, আর যদি না করে তাহলে এটা এম্বোলিক স্ট্রোক। আশা করি সবার কাছে এই পর্যন্ত সেন্স মেক করছে। সামনে আগাই, টায়ার্ড লাগতেছে? আমি একটু কি বলে বোরিং, রোবটের মতন রোবোটিক পড়াচ্ছি, এই জন্য একটু বোরিং হওয়াটা খুব স্বাভাবিক, ঠিক আছে? অলরাইট, সমস্যা নেই, চলেন সামনে আগাইতে থাকি। কি আছে আর জীবনে দেখে আসি, জীবনে না সরি ফার্স্ট এড আর কি আছে সেটা দেখে আসি। ওকে, এখানে আচ্ছা দূর, আরো ইম্পর্টেন্ট কিছু পড়ি, এটা পড়ি আজকে আমরা, ঠিক আছে? একটা চমৎকার পেজ আছে, এটা আমরা পড়ে ফেলি, কারণ এই পেজের অনেক কিছু এখন আমাদের কভার হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? চমৎকার একটা পেজ,
এই পেজ থেকে একটা না একটা কোশ্চেন মেইন পরীক্ষা আসবেই। ইউএসএমএল তে এরকম কিছু পেজ আছে যেখান থেকে কিছু না কিছু কোশ্চেন আসবেই। এরকম এটা হলো এরকম একটা পেজ, যে কয়টা এনবিএমই দিবেন, যে কয়টা মডেল টেস্ট দিবেন, অ্যাসেসমেন্ট দিবেন, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। এনবিএমই অর এনি অ্যাসেসমেন্ট অর মেইন এক্সাম, এখান থেকে একটা হলেও কোশ্চেন আসবে। ফ্রন্টাল লোবের ফাংশন আজকে পড়া হয়েছে না? ডিস ইনহিবিশন, কথাবার্তা আচার আচরণ যেগুলো ইনহিবিট করার কথা করতে পারি নাই, কোন লোবের কাজ? নন ডমিনেন্ট ফ্রন্টাল লোবের কাজ। জাজমেন্ট, আবার ওরিয়েন্টেশন, নিজের লাইফের সাথে নিজে ওরিয়েন্টেড থাকা, জাজমেন্ট কি করা যাবে কি করা যাবে না। রি ইমার্জেন্স অফ দ্য প্রিমিটিভ রিফ্লেক্স, এটা হবে কোন, ডমিনেন্ট না নন ডমিনেন্ট? লিখে রাখতে হবে নন ডমিনেন্ট। ফ্রন্টাল আই ফিল্ডের কাজ কি বলা হয়ে গেছে। কোন আর্টারিতে স্ট্রোক? মিডল সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক। চোখ কোন দিকে ঘুরে থাকবে? যেদিকে লেশন সেদিকে। তাহলে ফ্রন্টাল আই ফিল্ডে যখন লেশন হবে তাহলে মোস্ট লাইকলি এই পেশেন্টের ফ্রন্টাল লোব চলে গেছে, তার মানে মোস্ট লাইকলি এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে প্রাইমারি মোটর কর্টেক্স। তাহলে যদি একটা পেশেন্টের লেফট ফ্রন্টাল আই ফিল্ড যায় তাহলে তার লেফট ফ্রন্টাল আই ফ্রন্টাল তার লেফট প্রাইমারি মোটর কর্টেক্স চলে গেছে। তাহলে তার হেমিপ্যারেসিস কি? রাইট হেমিপ্যারেসিস। তাহলে হেমিপ্যারেসিস রাইট দিকে, কিন্তু পেশেন্টের চোখ ডেভিয়েশন হয়ে থাকবে কোন দিকে? পেশেন্টের চোখ ডেভিয়েশন হয়ে থাকবে টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য লেশন, তাহলে চোখ ডেভিয়েশন হয়ে থাকবে লেফট দিকে। তাহলে হেমিপ্যারেসিস রাইটে, আর আই ডেভিয়েশন হেমিপ্যারেসিস থেকে অপোজিট দিকে। হেমিপ্যারেসিস যেদিকে তার অপোজিট দিকে হলো আই ডেভিয়েশন। কথারে কত ভাবে ঘুরে পেঁচায় বলে দেখেন। প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন আসতেছি, এটার সাথে আরেকটা জিনিস পড়ে ফেলবো, ঠিক আছে? প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন হলো এই যে ফ্রন্টাল আই ফিল্ড, সে কিভাবে কাজ করে? সেভাবে ফাইবার গুলো নামায় ক্রস করে চলে যায় অপোজিট দিকে, যায় চলে প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশনের কাছে। সেই প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন পন্স কিন্তু এখন তার জন্য, যেহেতু এটা প্যারামিডিয়ান সিগন্যালটা এইভাবে যায়, ঠিক আছে? ফ্রন্টাল আই ফিল্ড সিগন্যাল দিচ্ছে প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন। খেয়াল করে দেখেন লোকেশন কিন্তু তার পন্সে। আর আমাদের এই কাজ, এই সিগন্যালিং এর কাজ হলো কনজুগেট আই মুভমেন্ট। এখন আপনি বলেন তো কনজুগেট আই মুভমেন্টের জন্য কোন কোন মাসেল আর কোন কোন নার্ভ দরকার ছিল? তাহলে ক্রেনিয়াল নার্ভ 6 দরকার ছিল আর ক্রেনিয়াল নার্ভ 3 দরকার ছিল। তাহলে এই সিগন্যাল যখন সরাসরি পন্টাইন রেটিকুলার ফর্মেশনের কাছে পৌঁছায় দিল, এই পন্টাইন রেটিকুলার ফর্মেশন এখন কাকে আগে স্টিমুলেট করবে? কারকে স্টিমুলেট করাটা সহজ হয়ে যায়, 6 কে নাকি 3 কে? 6 কে। তাহলে পন্টাইন রেটিকুলার ফর্মেশন তার ইমিডিয়েট যে 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ আছে তাকে স্টিমুলেট করবে। তাকে স্টিমুলেট করলে সে তাকাবে কোন দিকে? এইটা, এই দিকের আইটা এদিকে তাকাবে, তাই না? বুঝতে পারছি? তাহলে এই আইটা এদিকে তাকাতে হেল্প করলো, অর্থাৎ সে ল্যাটারাল রেকটাসকে এফেক্ট করলো, রাইট সাইডের ল্যাটারাল রেকটাসকে। রাইট সাইডের ল্যাটারাল রেকটাসকে যদি আমাকে কন্ট্রাক্ট করতে হয়, এই পন্টাইন রেটিকুলার ফর্মেশন যদি এই কাজ করে, তাহলে লেফটের কোন রেকটাস মাসলকে কন্ট্রাক্ট করতে হবে? মিডিয়াল রেকটাসকে কন্ট্রাক্ট করতে হবে। তাহলে এখন তাকে কি সিগন্যাল পাঠাবে মিড ব্রেন পর্যন্ত? এই যে মিড ব্রেন পর্যন্ত এখন তাকে সিগন্যাল পাঠানোর জন্য মিডিয়াল লঙ্গিচুডিনাল ফেসিকুলাস, ঠিক আছে? এরপরে যে সে ওইটাকে সিগন্যাল দিল। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে পন্টাইন রেটিকুলার ফর্মেশন এটা কোন সাইডের? এটা ছিল লেফট সাইডের ফ্রন্টাল আই ফিল্ড। তাহলে পন্টাইন রেটিকুলার ফর্মেশনটা কোন সাইডের এই কাজটা করতেছে? রাইট সাইডের। পেশেন্ট তাকাইছে কোন দিকে? রাইট সাইডে। তাহলে এখন আপনি আমার সাথে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করেন। ফ্রন্টাল আই ফিল্ড কনজুগেট আই মুভমেন্টটা কন্ট্রাল্যাটারাল, প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন তারও কনজুগেট আই মুভমেন্ট, কিন্তু কি কন্ট্রাল্যাটারাল নাকি ইপসিল্যাটারাল? এই দুজনের সাথে পার্থক্যটা কোথায়? বুঝছেন তো এটা? এই যে এই পন্টাইন রেটিকুলার ফর্মেশন থেকে, এটা কি রাইট সাইডের না? তাহলে এটাকে আমি স্টিমুলেট করলাম লেফট ফ্রন্টাল আই ফিল্ড দিয়ে। এটা করার কারণে পেশেন্ট কোন দিকে তাকাইলো? তাহলে রাইট সাইডের প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফর্মেশন কি স্টিমুলেট করলে পেশেন্ট রাইট সাইডে তাকাইলো। তাহলে এটা ইপসিল্যাটারাল। তাহলে ইপসিল্যাটারাল যদি লেশন হয়, সে ইপসিল্যাটারাল ফাংশন করে, তাহলে তার যদি লেশন হয় তাহলে পেশেন্ট তাকাবে অপোজিট দিকে। এই পন্টাইন রেটিকুলার ফর্মেশন যদি কাজ না করে তাহলে এই পন্টাইন রেটিকুলার ফর্মেশন কাজ করবে। ও যদি কাজ না করে তাহলে পেশেন্ট ওর দিকে তাকায় থাকবে। আর ওরা যদি ইপসিল্যাটারাল কাজ করে তাহলে যেদিকে লেশন, পেশেন্ট তাকাবে তার অপোজিট দিকে। বুঝতে পারছি? পুরোপুরি না বুঝলে যা শুনে রাখেন, হ্যাঁ কিভাবে ফিগার আউট করে পরে নিজে নিজে ফিগার আউট করবেন। এখন ব্রেন টায়ার্ড হয়ে গেছে। মিডিয়াল লঙ্গিচুডিনাল ফেসিকুলাস, ওই যে কথাটা বললাম 6 নম্বরের সাথে এই 3 নম্বরের কিভাবে কানেক্ট করে, এটাকে আমি আরেকটু ডিটেলস পড়াবো, ডোন্ট ওয়ারি।
ডমিনেন্ট প্যারেটাল কর্টেক্স, ডমিনেন্ট প্যারেটাল কর্টেক্সে সেখানে অ্যাঙ্গুলার জাইরাস যাবে, অ্যাঙ্গুলার জাইরাস যদি যায় তাহলে গার্সম্যান সিনড্রোম হবে। সেখানে আমি পাবো অ্যাগ্রাফিয়া, অ্যাক্যালকুলিয়া, ফিঙ্গার অ্যাগনোসিয়া, লেফট রাইট ডিসঅরিয়েন্টেশন। নন ডমিনেন্ট প্যারেটাল লোব যদি চলে যায় তাহলে অ্যাগনোসিয়া অফ দ্য কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য ওয়ার্ল্ডের একটা সাইডই সে ইগনোর করবে। তাহলে মোস্ট কমনলি কোনটা বলেন তো? তাহলে মোস্ট কমনলি 90% পিপলের ক্ষেত্রে নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার হলো রাইট। তাহলে এই জিনিসটা পাবো যে আমরা নন ডমিনেন্ট প্যারেটাল কর্টেক্স এর ক্ষেত্রে যেটা পাবো, অর্থাৎ কি বলে হেমি নেগলেক্ট যেটা পাবো সেটা সব সময় লেফট সাইডে, মানে মোস্ট কমনলি লেফট সাইডে। ঠিক আছে, তাহলে এটাকে যেটা বলা হয় সেটা হলো হেমি স্পেশাল নেগলেক্ট সিনড্রোম, হেমি নেগলেক্ট সিনড্রোম। হিপ্পোক্যাম্পাস, দুই সাইডের হিপ্পোক্যাম্পাসে যদি চলে যায় নতুন করে মেমোরি ফরমেশন করতে পারবো না, কিন্তু পিছনের গুলো ঠিক থাকবে। তাহলে যে নতুন করে আজকে থেকে আমি আর এরকম হব না, সো দিস ইজ কল্ড অ্যান্টেরোগ্রেড। আজকে থেকে আমি আর মিথ্যা বলবো না, অ্যান্টেরোগ্রেড ডিসিশন। পিছনে যা করছি সেটা তো আর কিছু করতে পারবো না, সো দিস ইজ অ্যান্টেরোগ্রেড। আর রেট্রোগ্রেড মানে হলো পিছনেরটা ভুলে গেছি। তাহলে অ্যান্টোগ্রেড মানে কি নতুন মেমোরি ফরমেশন করতে পারবে না, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যান্টোগ্রেড অ্যামনেসিয়া। বেজাল গ্যাংলিয়া, বেজাল গ্যাংলিয়াতে যদি লেশন হয় তাহলে কি হবে? বেজাল গ্যাংলিয়া হলো আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করে, কখন মুভমেন্ট করব কখন মুভমেন্ট করব না এটাকে সে ঠিক রাখে। অর্থাৎ এখন আমার কোনো কাজ নাই, হাত মুভ করা যাবে না, মুভ যদি এরপর একটু একটু করে তাহলে ট্রেমর। কখন ট্রেমর? রেস্টিং ট্রেমর। ঠিক আছে, ফাইন মুভমেন্ট হতে হবে। আমি কলম ধরতে গেছি কিন্তু এরকম ঢেউ ঢেউ মুভমেন্ট নিয়ে তো যাওয়া যাবে না, ঠিক না? তাহলে ফাইন মুভমেন্ট যদি হয় তাহলে ট্রেমর, বেশি বেশি যদি মুভমেন্ট হয় তাহলে কোরিয়া, আজাইরা মুভমেন্ট কোরিয়া, অ্যাথিটোসিস, এই আর কি। তারপরে কথা চলে আসি, সেটা হলো সাবথ্যালামিক নিউক্লিয়াস। বাসায় বসে হঠাৎ করে টিভি দেখতেছিলাম, রিমোট ছুড়ে মারলাম। এই কি হয়েছে তোমার, তুমি রিমোট ছুড়ে মারলে কেন, কি সমস্যা? ওকে, এরকম সিচুয়েশনে যদি কেউ ভোগেন তখন আপনাকে বলে দিবেন যে ওয়েল আমার সাবথ্যালামিক নিউক্লিয়াসে মেবি সমস্যা। তাহলে সাবথ্যালামিক নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হলো কন্ট্রাল্যাটারাল হেমিব্যালিসমাস। এই হেমিব্যালিসমাস শব্দের অর্থ কি? এই ব্যালিসমাস মানে হলো ওয়াইল্ড মুভমেন্ট। ওয়াইল্ড মুভমেন্ট মানে হলো ম্যাসিভ মুভমেন্ট, ক্রেজি মুভমেন্ট, মানে হেভি ফোর্স। ঠিক আছে, ম্যাসিভ। ওয়াইল্ড মুভমেন্ট মানে হলো ম্যাসিভ এন্ড প্রক্সিমাল মাসেল। তাহলে খেয়াল করে দেখেন, আপনার হাতে টিভি রিমোট আছে অথবা মোবাইল আছে, আপনি যদি প্রক্সিমাল মাসেল ইউজ না করে হাতের ডিস্টাল মাসেল অর্থাৎ ফিঙ্গার এবং হ্যান্ডের মাসেলকে ইউজ করে মোবাইলটা থ্রো করেন, তাহলে কিন্তু মোবাইলটা সর্বোচ্চ আপনার সোফা সেট থেকে, বসার জায়গা থেকে 1 হাত দূরে যেয়ে পড়বে। আর আপনি যদি প্রক্সিমাল মাসেলকে ইনভলভ করে মোবাইল ছুড়ে মারেন, তো প্রক্সিমাল মাসেল আপনার অ্যাপার এক্সট্রিমিটির মানে কি শোল্ডার মাসেল গুলোকে যদি ইউজ করে মোবাইলটাকে ছুড়ে মারেন, চিন্তা করেন মোবাইল কই যাবে, চিন্তা করেন টিভি রিমোটটা কই যাবে, তখন কি আপনাকে মনে হবে না হেই আর ইউ ক্রেজি? দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ওয়াইল্ড মুভমেন্ট। কারণ প্রক্সিমাল মাসেলকে মুভ করে যখন এটা আমি কোনো কিছু থ্রো করব, ইট উইল বি ম্যাসিভ। ঠিক আছে, ম্যাসিভ থ্রো। ঠিক আছে, এখানে পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি হাই এন্ড, এবং সিনারিও এটাই আসবে যে পেশেন্ট এরকম হাজারে হাত পা নাড়ায় এবং অনেক ফোর্সফুলি নাড়ায়, জোরে ছুঁড়ে মারে, হাতে কোনো অবজেক্ট থাকলে সেটাও ছুঁড়ে মারে, এবং সেটা ইনভলান্টারিলি হয় তার মাঝে মধ্যে। কিসের সমস্যা? সাবথ্যালামিক নিউক্লিয়াসের সমস্যা। এখন যদি পেশেন্ট, আমি বলি যে আমি টিভি দেখতেছিলাম দেন রিমোট ছুঁড়ে মেরেছি, দাদু কি করেছে? রিমোট ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। মনে আছে সেই কবিতার কথা? ঠিক আছে, তো এখানে দাদু রিমোট না কলম ছুঁড়ে মেরেছিল। ধরে নিচ্ছি তর্কের খাতিরে সেই কবিতার সেই দাদুর কলমটি ডান হাতে ছিল, আপনাকে বলতে হবে সেই দাদুর কোন সাবথ্যালামিক নিউক্লিয়াস লেশন হয়েছে, রাইট নাকি লেফট? কোন দাদু এটা চিনতে পারছেন নাকি? ওকে, তাহলে এখন বলেন ওই দাদুর কলমটা রাইট হ্যান্ডে ছিল, ধরে নিচ্ছি সে রাইট হ্যান্ডেড পারসন, তার কলমটা রাইট হ্যান্ডে ছিল, সে ইনভলান্টারি, ওই কবিতাটাতে যে জিনিসটা আর কি উল্লেখ করা ছিল না সেটা হলো দাদু ইনভলান্টারিলি সেটা ছুড়ে মারছে। এখন বলেন দাদুর কোন সাবথ্যালামিক নিউক্লিয়াস লেশন? লেফট। লেফট, এক্সিলেন্ট। ওকে, লেফট, বুঝতে পারছেন? এখন দেখেন, দাদু তো কলম ছুঁড়ে মারার কথা, ওই রুই কাতলা, দুই পারেতে রুই কাতলা ভেসে উঠেছে, রুই কাতলাকে সে কলম ছুঁড়ে মারলো না, কলম ছুঁড়ে মারলো সে অন্য জায়গায়, ঠিক না? মানে কি? তার মানে এটা আনইনটেনশনালি দাদু কলম ছুঁড়ে মেরেছে। ঠিক আছে, তার মানে এই দাদুর সাবথ্যালামিক নিউক্লিয়াসের সমস্যা আছে। দাদু রাইট সাইডে কলম ছুঁড়ে মেরেছে, তাহলে দাদুর সাবথ্যালামিক নিউক্লিয়াস লেফটে সমস্যা, অর্থাৎ এটা কন্ট্রাল্যাটারাল হেমিব্যালিসমাস। আশা করি সবার মনে থাকবে। ঠিক আছে, দেখেন এই কবিতায় হিন্টস ছিল, আমরা বুঝি নাই। ওকে, তারপরে কথা হলো ম্যামিলারি বডি। ম্যামিলারি বডি আমি তো বলছিলাম যে স্টুডেন্টরা আই ডোন্ট নো, মানে
এগুলো হলো হিউম্যান ব্রেনের হ্যাক। অনেকদিন পড়ায় টরায় আমি এটা বুঝছি আর কি। ফর সাম রিজন স্টুডেন্টরা মনে করে ম্যামিলারি বডি ব্রেন স্টেমের পিছনে। প্লিজ আপনি এটা ফিক্স করে ফেলছেন, আপনি ম্যামিলারি বডি সারা জীবন চিনতে পারবেন। সেটা ব্রেন স্টেমের পিছনে না বাবা, ব্রেন স্টেমের সামনে। সো সামনে যখন কোনো কিছু দেখানো হবে এখানে ক্লিক করবেন। ম্যামিলারি বডিতে যখন লেশন হয় সেটাকে বলা হয় ভার্নিক্স ক্রসকপ সিনড্রোম। কাদের হয়? মদখোরদের হয়, ঠিক আছে? অর্থাৎ অ্যালকোহলিক পেশেন্ট। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে এই ফিচার গুলো পাওয়া যাবে। ক্রসকপ সিনড্রোম, অ্যাটাক্সিয়া, নিস্টিগমাস। তার অ্যাটাক্সিয়া আছে, চোখে সমস্যা আছে, অফথ্যালমোপ্লেজিয়া, আমরা এগুলো নিয়ে পড়বো। এবং মেমোরি লস। কনফ্লাবেশন, কনফ্লাবেশন মানে হলো সে লাইক খুব অ্যাটাকিং মুডে থাকে, ব্যাপারটা এরকম, মানে হাইপার পার্সোনালিটি চেঞ্জ। তখন জিজ্ঞেস করবে এই পেশেন্টের কোথায় প্রবলেম হয়েছে, ম্যামিলারি বডিতে প্রবলেম হয়েছে, কেন হয়েছে, ব্লা ব্লা। ঠিক আছে? এখন আমরা যেটা পড়বো সেটা হলো অ্যামাইগডালা। কি খুব সহজ না? নিউরোলজি কঠিন মনে হচ্ছে? ওই উপরেরটা একটু লাগছে তো, ওই কনজুগেট আই মুভমেন্টটা আমি আবার পড়াবো, একদম পানি হয়ে যাবে দেখবেন। বিশ্বাস করেন পানি হয়ে যাবে। যদি এখনো বুঝতে না পারেন বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আসেন অ্যামাইগডালা। অ্যামাইগডালার কথা বলেছি, আবার বুঝতে হবে। এই যে দেখেন একটা মানুষ এখন অ্যামাইগডালা তার পড়তে ভালো লাগবে না কখন বলেন তো? যে কোনোদিন অ্যামাইগডালা দেখেনি। অ্যামাইগডালা এখন দেখার জন্য তাকে কি করতে হবে? গুগল করতে হবে। তখন সে অ্যামাইগডালাটা দেখে ফেলবে। সে তখন অ্যামাইগডালাটা দেখবে, অ্যামাইগডালাটা থাকে হিপ্পোক্যাম্পাসের সামনে, এবং সে জানে হিপ্পোক্যাম্পাসটা থাকে টেম্পোরাল লোবে। তাহলে সে পরবর্তীতে দেখবে এমন একটা ডিজিজের সাথে সে কানেক্টেড যেই ডিজিজটা টেম্পোরাল লোবকে এফেক্ট করে, হারপিস এনকেফালাইটিস। তাহলে সেটা টেম্পোরাল লোবকে এফেক্ট করবে, বাইল্যাটারালি অ্যামাইগডালা নষ্ট হয়ে যাবে। অ্যামাইগডালা নষ্ট হয়ে যাওয়ার পরে হাইপারফ্যাজিয়া। অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু হাইপারফ্যাজিয়া। হ্যাঁ, হাইপার ওরালিটির জন্য হাইপারফ্যাজিয়া, সে খাবার ছাড়া অন্য কিছু মুখে ঢুকায়। সো হাইপারফ্যাজিয়া, হাইপার সেক্সুয়ালিটি, হাইপার ওরালিটি, ঠিক আছে? মানে হাইপার ওরালিটি এটার একটা কম্পোনেন্ট, মানে হাইপারফ্যাজিয়ার সাথে এটা। সো এটা হলো ডিস্টিংগুইশিং ফ্যাক্টর। অলরাইট, তারপরে কথা কি? ডরসাল মিড ব্রেন সিনড্রোম। এক্সিলেন্ট। এখন আপনি আমাকে বলেন ডরসাল মিড ব্রেন, তাহলে ডরসাল মিড ব্রেন মানে মিড ব্রেনের পিছনে। মিড ব্রেনের পেছনে কি থাকে? মিড ব্রেনের পেছনে থাকে সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস। ভিশনের সাথে আই মুভমেন্টের সাথে জড়িত কে? সুপিরিয়র কলিকুলাস। এখানে কোন নার্ভ, মানে মিড ব্রেনে কারা থাকে? পেছন দিকে কোন নার্ভের নিউক্লিয়াস থাকে? অক্লোমোটর 3, অক্লোমোটর 4। উপরে একটা গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডের নাম কি? পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের পাশে একটা ভেইন থাকে, ভেইনের নাম কি? ভেইন অফ গ্যালেন। দেখছেন? এক্সেলেন্ট। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, ডরসাল মিড ব্রেন সিনড্রোম, অর্থাৎ এটা যদি হয় মিড ব্রেন, এই ডরসাল মিড ব্রেন সিনড্রোম অর্থাৎ এখানে কোনো একটা টিউমার হয়েছে যেটা মিড ব্রেনের পোস্টেরিয়র পোর্শনকে কম্প্রেস করছে। এটার জন্য পেশেন্টের কি কি জিনিস পাওয়া যায় প্রি নাউট সিনড্রোমে? তাহলে প্রথম কথা যেটা, সেটা হলো ভার্টিক্যাল গেজ পলসি। আমরা একটু আগে যেটা জানলাম সেটা হলো হরাইজন্টাল গেজ, ঠিক আছে? কন্ট্রাল্যাটারাল হরাইজন্টাল গেজ, এরকম, রাইট? এটা হলো হরাইজন্টাল গেজ, এটা হলো কনজুগেট গেজ। আর এটা আরেকটা হলো সে চোখ উপরের দিকে তাকাবে, দুইটা চোখ উপর দিকে তুলবে, দুইটা চোখ নিচের দিকে নামাবে, ঠিক আছে? তো দুইটা চোখ উপর দিকে তুলবে, ভার্টিক্যাল গেজ। তাহলে ভার্টিক্যাল গেজ পলসিটা নষ্ট হয়ে যাবে। সেন্স মেক করে কেন? কারণ সুপিরিয়র কলিকুলাস লেশন করে ফেলতেছে, এবং সাথে সাথে অক্লোমোটর নার্ভের নিউক্লিয়াস আছে। পিপিলারি লাইট নিয়ার ডিসোসিয়েশন। কেন পিপিলারি লাইট নিয়ার ডিসোসিয়েশন মানে কি? কারণ এখানে প্রথমে ভিশনের এরিয়া যাচ্ছে, ভিশনের এরিয়া যাওয়ার পরে তাকে স্টিমুলেট করতেছে, দেন আমার সিগন্যালটা আসতেছে। সো ডরসাল এরিয়াটা যখন চলে যাবে তখন সেই নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে, তখন আমি এই কন্ডিশনটা পাবো। লিড রিট্রাকশনের কারণ কি? দেখেন খেয়াল করলে, লিড রিট্রাকশন, রিট্রাকশন মানে কি? উপরের দিকে তুলে রাখা। লিড রিট্রাকশন এই কাজটা করে কে? এটা আমাকে বুঝতে হবে। তাহলে লিড রিট্রাকশন করে হলো সিম্প্যাথেটিক ফাইবার। তাহলে এইটা পেরিনার্ভ সিনড্রোমের সাথে কেন সম্পর্কিত? অর্থাৎ ডরসাল মিড ব্রেনে একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকে, এই ডিসেন্ডিং ট্র্যাক্টটা ইনহিবিট করে এই লিডের সিম্প্যাথেটিক ফাইবার গুলোকে, আই লিডের সিম্প্যাথেটিক ফাইবার গুলোকে। তাহলে এটাকে যদি আমি লেশন করে দিই, তাহলে আমি আই লিডের সিম্প্যাথেটিক ফাইবারকে আর ইনহিবিট করতে পারবো না, ওভার অ্যাক্টিভ হয়ে যাবে, লিড রিট্রাকশন। কনভার্জেন্স রিট্রাকশন, কনভার্জেন্স রিট্রাকশন নিস্টিগমাস। আচ্ছা নিস্টিগমাস কখন কখন হয় এটা আমি দেখাবো, ঠিক আছে? নিস্টিগমাস মানে হলো আপনি নিস্টিগমাসের মিনিং তো আপনি জানেন, যে অর্থাৎ চোখের ফাইন একটা মুভমেন্ট, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, এটা হলো নিস্টিগমাস। সো নিস্টিগমাস গুলোকে নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেবো, বা আলাদা একটা ক্লাস একটু ডিটেলস বলবো, কেমন? ওকে। সো সবচেয়ে বেশি হাই এল কি, যখন কখন আমরা একটা পেশেন্টকে পেরিনার্ভ সিনড্রোম বলতে পারবো? একটা পেশেন্টের পেরিনার্ভ সিনড্রোম, এখানে আরেকটা জিনিস মিসিং আছে,
সেটা হলো অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। কারণ ডরসাল মিড ব্রেনকে যখন কম্প্রেস করবে তখন সে সেরেব্রাল অ্যাকুইডাক্টকে কম্প্রেস করবে, এবং সেরেব্রাল অ্যাকুইডাক্ট কম্প্রেস করলে অবশ্যই আমি অবস্ট্রাক্টেড হাইড্রোকেফালাস পাবো। ঠিক আছে, ডরসাল মিড ব্রেন সিনড্রোমে তিনটা জিনিস হলো আমাদের এখানে, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদিও তিনটা না দুইটা। একটা হলো ভার্টিক্যাল গেজ পলসি, অর্থাৎ পেশেন্ট নিচের দিকে তাকায় থাকে, চোখ নিচের দিকে ড্রপ হয়ে আছে। আরেকটা হলো পিপিলারি লাইট, আরেকটা হলো পিপিলারি লাইট নিয়ার ডিসোসিয়েশন। এই দুইটা জিনিস আপনাদের কাছে কখনো এরকম পেশেন্ট যদি দেখে থাকেন বা ছবি দেখে থাকেন যে একটা বেবি, তার মাথাটা বিশাল বড় এবং তার চোখগুলো নিচের দিকে তাকানো, এরকম দেখছেন নাকি দেখেন নাই কখনো? মাথা এরকম বিশাল বড় কিন্তু চোখ দুটা নিচের দিকে ডাউন করানো, কে কে দেখছেন হাত তুলেন। ঠিক আছে, দেখছেন এরকম অসুস্থ বাচ্চা? তাহলে এইটা হলো তার এই যে মাথা এত বড়, ঠিক আছে, তার মাথা এত বড়, তার মানে এটা হলো কনজেনিটাল হাইড্রোকেফালাস। কনজেনিটাল হাইড্রোকেফালাস। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করছি কনজেনিটাল হাইড্রোকেফালাসের মোস্ট কমন কারণ কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট অবস্ট্রাকশন। সেরেব্রাল অ্যাকুইডাক্ট তার অবস্ট্রাকশন হয়েছে, এটা কোথায় থাকতেছে? এটা ডরসাল মিড ব্রেনে থাকতেছে। তার ডরসাল মিড ব্রেন সিনড্রোম হলে কি কাহিনী হয়? ভার্টিক্যাল গেজ পলসি হয়, উপরের দিকে তাকাতে পারতেছে না, আই ডাউনওয়ার্ডস মুভ করে আছে। ঠিক আছে, সো এটা হলো সবচেয়ে ক্লাসিক্যাল ফাইন্ডিং। সাথে এটা এরকম থাকলে আপনাকে ডায়াগনোসিস করে ফেলতে হবে পেরিনয়েড সিনড্রোম, ডরসাল মিড ব্রেন সিনড্রোম। আমরা সামনে এটা আরো ডিটেলস পাবো। রেটিকুলার ফরমেশন, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমের কাজ কি? অ্যারোজাল এন্ড ওয়াকফুলনেস। ঠিক আছে, ওকে, চলেন নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে ইউএসএমএল তে সেরেবেলাম থেকে খুব কোশ্চেন খুবই কম আসে। ঠিক আছে, আই ডোন্ট নো হোয়াই। সো সেরেবেলার হেমিস্ফিয়ারের কাজ কি আর ভার্মিসের কাজ কি, এই দুইটা জিনিস পড়লে আপনি ডান। ভার্মিসের কাজ হলো ট্রাঙ্ক, আর হেমিস্ফিয়ারের কাজ হলো এক্সট্রিমিটি। লেশন হলে যেটা হয় সেটা কি? অ্যাটাক্সিয়া। তাহলে সেরেবেলার লেশনের ফাইন্ডিং যদি আপনি লিম্বে পান তাহলে ইপসিল্যাটারাল সেরেবেলার হেমিস্ফিয়ার গন, আর যদি আপনি ট্রাঙ্কে পান তাহলে ভার্মিস গন। ট্রাঙ্ক এফেক্টেড হয় কিসে? ট্রাঙ্ক এফেক্টেড হয় অ্যালকোহলিজমে। ঠিক আছে, এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। আর প্যাথোলজিতে আমরা আরো কিছু পড়বো। রেড নিউক্লিয়াস ইন দা মিড ব্রেন। রেড নিউক্লিয়াস ইন দা মিড ব্রেন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রেড নিউক্লিয়াস এর সাথে যে ট্র্যাক্ট এবং তার ইনহিবিশনের যে ইনভলভমেন্ট, এটার সাথে আমরা দুইটা পশ্চার পাই। একটা হলো ডিসেরিব্রেট পশ্চার, আরেকটা হলো ডিকর্টিকেট পশ্চার। ডিকর্টিকেট পশ্চার। ঠিক আছে, নাম দুইটার সাথে আপনি আমাকে বলবেন আপনি কোথায় লেশনটা করতে চান। ডিসেরিব্রেট অর্থাৎ সেরিব্রাল হেমোস্ফিয়ার, কর্টিকেট কর্টেক্স। তাহলে এটা হলো কাইন্ড অফ সেরিব্রাল। ডি মানে আলাদা করে ফেললাম, কর্টিকেট মানে কাইন্ড অফ কর্টেক্স। ঠিক আছে, এখন আমি আপনাকে অপশন দিব। তাহলে এই ধরেন এটা মিড ব্রেন, তার একটা লেশন হবে এই মিড ব্রেনের উপরে, আর একটা লেশন হবে মিড ব্রেনের নিচে। ঠিক আছে, এখন আপনি আমাকে বলবেন এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, আপনি বলেন আপনি কোনটাকে ডি কর্টিকেট বলবেন, কোনটাকে ডি সেরিব্রেট বলবেন। এ কে ডি কর্টিকেট বলবেন নাকি ডি সেরিব্রেট বলবেন, কিন্তু আপনাকে দুইটা থেকে অপশন চুজ করতে হবে, যে মিড ব্রেনের উপরে নাকি মিড ব্রেনের নিচে, সামহার বিলো মিড ব্রেন। চুজ করেন। এ ডি কর্টিকেট। এ ডি কর্টিকেট আর বি ডি সেরিব্রেট। এমন কেউ আছে এটা এই ব্যাপারে একমত হবে না? এই যে এগুলাকে বলা হয় আর কি জোর করে একমত বানানো। কারণ ভাই আপনি তো এর বেশি অপশন দেন নাই। হ্যাঁ ভাইয়া, আমি এটা করলে সমস্যা? সারা জীবনে যে এত সফটওয়্যার ইনস্টল করছেন, কত কিছু একসেপ্ট করে নিছেন না পড়া, আমার এটা আজকে ছোট্ট একটা জিনিস একটু একসেপ্ট করলে সমস্যা কোথায়? দুইটাই অপশন ইয়াস। এখন এই দুইটাতে আমরা কি জিনিস পাবো সেটা বোঝার জন্য সামনে আগাচ্ছি। ঠিক আছে, ওয়েল আমাদের এই ল্যান্ডমার্কটা হলো মিড ব্রেন। তো মিড ব্রেন এরকম একটা নিউক্লিয়াস আছে যার নাম হলো রেড নিউক্লিয়াস। তাহলে মিড ব্রেনে যে নিউক্লিয়াস আছে তার নাম হলো রেড নিউক্লিয়াস। আমরা সেই রেড নিউক্লিয়াসের ফাংশনটা এখন আমরা জানবো। তাহলে এটা রেড নিউক্লিয়াস নিচের দিকে নামলো, যে ট্র্যাক্ট তৈরি করলো তার নাম হলো রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। তার নাম হলো রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের কাজটা কি? রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের কাজ হলো সে আপার এক্সট্রিমিটিকে ফ্লেক্স করে রাখে সব সময়।
সে আপার এক্সট্রিমিটিকে ফ্লেকশন এটাকে মানে ফেভার করে এবং লোয়ার এক্সট্রিমিটিকে এক্সটেনশন এই পজিশনটাকে সে ফেভার করে। ঠিক আছে, তাহলে ভাই এই ট্র্যাকটা কি আমার আছে? হ্যাঁ আছে। তো কই, আমি তো সবসময় এরকম করে থাকি না। আপনারা কি সবসময় এরকম করে থাকেন যে আপার এক্সট্রিমিটিকে এভাবে ফ্লেক্স করে রাখবেন আর লোয়ার এক্সট্রিমিটিকে টান টান করে রাখবেন? ঘুমানোর সময় কিভাবে ঘুমান? দুই হাত এরকম উঁচু করে ফ্লেক্স করে বুকের সাথে লাগাই এভাবে ঘুমাই? আমরা ঘুমাই না তো কেউ, আমরা এরকম ভাবে থাকি না। থাকি আমরা কেউ? আমাদের সবসময় কি আমরা আপার এক্সট্রিমিটি মানে নি সরি এলবো জয়েন্টকে ফ্লেক্স করে রাখি? সবকিছু ফ্লেক্স করে রাখি, যে রিস্ট এন্ড এলবো ফ্লেক্স করে রাখলাম আর লোয়ার এক্সট্রিমিটিকে এক্সটেন্ড করে রাখলাম, এভাবে কি আমরা থাকি নাকি থাকি না? কি মনে হয়? অ্যান্সার না ভাই, আমরা তো এরকম থাকি না। যেহেতু আমরা এরকম থাকি না, তাহলে কেউ ইনহিবিট করে। ইনহিবিট করার কাজ কি? হায়ার সেন্টার। তাহলে এটা হলো আমাদের সেই সেরেব্রাল কর্টেক্স আর এটা হলো আমাদের সেই মিড ব্রেন। সো সামওয়ান এটাকে ইনহিবিট করে রাখতেছে। গুড। তাহলে এটাকে যদি আমি ইনহিবিট করে রাখি তাহলে তো আমি এরকম পাবো না। গুড, এরকম পাবো না। কিন্তু যদি আমার এই ইনহিবিটরি ট্র্যাকটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? যে এই যে ইনহিবিট করে রাখতেছে একটা লেশন হলো এই বরাবর, একটা লেশন যদি এই বরাবর হয় তাহলে আমার ইনহিবিটরি ট্র্যাকটা শেষ। ইনহিবিটরি ট্র্যাকটা যদি শেষ হয়ে যায় তাহলে সে হবে হাইপার অ্যাক্টিভেট। সে যদি হাইপার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আমার পশ্চার হবে এরকম, অর্থাৎ সে যে কাজ করে সেই রিলেটেড পশ্চার হবে। এখন এই লেশনটা আমি এটাকে ব্রেন বানাই দিই, এটা হলো মিড ব্রেন। তাহলে এই লেশনটা আমার এই জায়গার কোন লেশন, এ নাকি বি? আমি এখন যে লেশনটা আঁকলাম এই লেশনটা আমার এই জায়গার এ কে রিপ্রেজেন্ট করে। তাহলে এ যদি এটাকে এ কে রিপ্রেজেন্ট করে তাহলে এটা হলো আমাদের ডি কর্টিকেট পোস্টার। আর তাই যদি হয় এ যদি ডি কর্টিকেট পোস্টার হয় তাহলে এখানে দেখা যাচ্ছে লেশন হয়েছে অ্যাবভ দ্য রেড নিউক্লিয়াস আর পেশেন্টের পোস্টার হবে ফ্লেকশন অফ দ্য আপার এক্সট্রিমিটি এন্ড এক্সটেনশন অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি। এখন বলেন তো আমার উপরে খুশি নাকি বেজার? খুশি হয়েছেন সবাই? ফ্যান্টাস্টিক না? মুখস্থ করতে হবে এটা? একটু মুখস্থ করতে হবে না, একটুও না। সবাই কি বুঝছি নাকি বুঝি নাই? ইয়েস নো? আচ্ছা ইয়েস নো বললে তো সমস্যা। ওকে, আশা করি বুঝছি। নাকি রিপিট করব? যদি রিপিট করতে হয় সেক্ষেত্রে সামহাও আমাকে একটা সিগন্যাল দেন যে হ্যাঁ ভাই রিপিট করো। বুঝছি ভাইয়া। হুম হুম, বলো কোনটা? রিপিট? না, বুঝছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ঠিক এটার অপোজিট আমরা যদি চিন্তা করি, অপোজিট মানে কি আমাদের লেশনটা যদি হয় বিলো রেড নিউক্লিয়াস, অর্থাৎ এটা হলো রেড নিউক্লিয়াস, এটা হলো আমাদের রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, এটা হলো আমাদের রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টেক্স থেকে কেউ একজন এসে এটাকে ইনহিবিট করে রাখতেছে, তাহলে সে ইনহিবিশনটা রয়ে গেল এবং সে তার কাজটা করতে পারলো না। ঠিক আছে, তাহলে কি পাবো? তাহলে এখন আপনার মনে মনে হচ্ছে যে হ্যাঁ ইনহিবিশনও আছে, এটাও রয়ে গেছে। ম্যান, দ্যাট ডাজ নট মিন যে এটা এখন সে তার কাজটা করবে, অর্থাৎ এটা ডাবল ইনহিবিশন, এটা কাইন্ড অফ ডবল ইনহিবিশন, দ্যাটস ইট। ডবল ইনহিবিশনে কোনো কিছু নতুন করে আসার কথা না, সে তো আগে ওকে তাকে ইনহিবিট করতো, ওকে করতো সমস্যা নাই, আবার ইনহিবিট করছে ও কোনো সমস্যা নাই। যেমন ঠিক মিকচুরেশন সেন্টারের মতো, মিকচুরেশন সেন্টার, এটা হলো মিকচুরেশন সেন্টার, মিকচুরেশন রিফ্লেক্স সিগন্যাল পায়, মিকচুরেশনে সিগন্যাল দেয়, উপরে থেকে এসে তাকে ইনহিবিট করে। হ্যাঁ, এখন যদি আমার এখানে লেশন হয় ইনহিবিট করবে না, মিকচুরেশন চলতে থাকে। ঠিক আছে, এখন আমার যদি এই জায়গায় লেশন হয়ে যায় তাহলে তো সেই লেশন, তার ফাংশন তো লস। তাহলে তোর উপরে থেকে ইনহিবিশন ইনটেক নাকি ইনটেক না সেটা আমার কনসিডারেশনে আসে। তার মানে রেড নিউক্লিয়াসের নিচে লেশন, অর্থাৎ মিড ব্রেনের নিচে লেশন মানে হলো রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন গন। তাহলে রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন গন মানে আপার এক্সট্রিমিটিকে সে ফ্লেকশন করবে না। তাহলে আপার এক্সট্রিমিটি তার মেইন ফাংশন হলো আপার এক্সট্রিমিটিতে। ঠিক আছে, তাহলে আপার এক্সট্রিমিটিকে ফ্লেকশন করবে না, তাহলে আপার এক্সট্রিমিটি হয়ে যাবে এক্সটেন্ডেড। তাহলে লোয়ার এক্সট্রিমিটিতে তো তার ফাংশন নাই, তাহলে লোয়ার এক্সট্রিমিটি এমনিতেই এক্সটেন্ডেড থাকে সবসময়। ঠিক আছে, আরেকটা ট্র্যাক্টের জন্য থাকে, আমি ট্র্যাক্টের নামই মেনশন করতেছি না কারণ দিস ইজ নট ইম্পর্টেন্ট, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ আপনাকে অ্যান্সার করার জন্য, সঠিকভাবে অ্যান্সার করা জানা, আমি যে একটা ট্র্যাক ইউজ করতেছি রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, এটা ইউজ করেন, ইউ উইল বি ফাইন। তাহলে ডি সেরিব্রেট পশ্চার মানে কি? তাহলে আমার সেই ছবিতে আপনি ডি সেরিব্রেট পশ্চার কোনটাকে নেবেন?
ডিসেরিব্রেট আপনি এটাকে নিয়েছেন মানে আপনি রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের এই ব্যাপারটাকে এফেক্ট করে ফেলছেন। অর্থাৎ ইনহিবিটরি ফাইবারের কি অবস্থা, ডাজ নট ম্যাটার। এই জায়গায় যদি লেশন হয়, এটা ছিল বি, অর্থাৎ ডিসেরিব্রেট, অর্থাৎ রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট ফাংশন করতে পারতেছে না। দ্যাট মিনস আপার এক্সট্রিমিটি ফ্লেকশন করতে পারবে না। তাহলে এক্সটেনশন হয়ে বসে থাকবে। তাহলে ডিকর্টিকেট পোস্টারে দুইজনই এক্সটেনশন, ডিসেরিব্রেট পোস্টারে দুইজনই এক্সটেনশন, ডিকর্টিকেট পোস্টারে একজন ফ্লেকশন একজন এক্সটেনশন, আপার এক্সট্রিমিটি ফ্লেকশন লোয়ার এক্সট্রিমিটি এক্সটেনশন। আই থিংক ভাইয়া সবাই ইয়েস। ভাইয়া যদি রুব্রো স্পাইনালি ট্র্যাকটা লোয়ার এক্সট্রিমিটিকে এক্সটেনশন করে রাখি, তাহলে যখন আমাদের ডিসেরিব্রেট লেশন হবে তাহলে লোয়ার এক্সট্রিমিটি কেন ফ্লেকশন হবে না? ওকে, এক্সিলেন্ট কোশ্চেন, থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা এখন এই যে ট্র্যাক্ট গুলো পড়তেছি খেয়াল করে দেখেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যে এখন যে ট্র্যাক্ট গুলো পড়তেছি, এই যে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, এই ট্র্যাক্ট গুলো আসলে কি ট্র্যাক্ট, এটা আমাকে ফার্স্ট কোশ্চেন বলতে হবে যে এই ট্র্যাক্ট গুলো আসলে কি ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট তো আমরা যখন স্পাইনাল কর্ড পড়ছি তখন পড়ি নাই, রাইট? তাহলে এই ট্র্যাক্ট গুলা কারা, কোত্থেকে এলো এরা? যেহেতু আমি এখানে মোটর মুভমেন্টের কথা বলতেছি, তাহলে ফার্স্ট অফ অল তারা মোটর ট্র্যাক্ট, তারা ডিসেন্ডিং ট্র্যাক্ট, বাট দে আর নট পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট না হলে দে আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট না কেন? কারণ তারা পিরামিডাল সেল থেকে আসেনি। পিরামিডাল সেল কোথায় আছে? সেরেব্রাল কর্টেক্সে। তাহলে এরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের সবসময় প্রেফারেন্স থাকে। তার প্রেফারেন্স কি? ফ্লেকশন। মানে কোনটাকে কাজ করবে, কোনটাকে সে প্রেফার করবে, ফ্লেকশন নাকি এক্সটেনশন? তার একটা প্রেফারেন্স থাকে, মানে ফ্লেক্সর গ্রুপ নাকি এক্সটেনশন গ্রুপ, এটা গেল। কখনো কখনো আপার এক্সট্রিমিটি নাকি লোয়ার এক্সট্রিমিটি। সো আমি এই লেকচারে একটা ট্র্যাককে এখানে হাইড করছি আর কি, কথা বলি নাই, সেটা হলো ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট। ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের মেইন কাজ হলো এক্সটেনশন করে রাখা সবাইকে। ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের জন্য কোনো ইনহিবিশন নেই, কোনো ইনহিবিশন দরকার হয় না। তার মানে ডিকর্টিকেট পোস্টারেও যখন আমার রুব্রোস্পাইনাল ট্র্যাক্টটাকে ইনহিবিট করা হচ্ছে, ঠিক ওই সময় ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টটাকে ইনহিবিশন করা হচ্ছে না। তার মানে সে এক্সটেনশনটাকে প্রমোট করে। রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের কথাটা যদি বলতেই হয়, সে হলো আপার এক্সট্রিমিটির ফ্লেকশন, এটা হলো তার প্রাইম ফাংশন। আর লোয়ার এক্সট্রিমিটির এক্সটেনশন, এটাকে সে অ্যালাউ করে, ব্যাপারটা অ্যালাউ করে, লাইক অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যে সে হলো ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট। সো কথাটা আমি মানে ওই অ্যালাউ করে ওইটাকে ফাংশনের মধ্যে ঢুকাই দিছি, দ্যাটস ওয়াই ইট ক্রিয়েটস এ কনফিউশন। বাট তার মেইন ফাংশন, একটা ফাংশন, ডমিনেন্ট ফাংশন, সেটা হলো আপার এক্সট্রিমিটি ফ্লেকশন। কারণ এক্সটেনশন রিলেটেড যা ফাংশন সব হলো ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের। আর ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের ইনহিবিশন দরকার হয় না, এক্সটেনশনের জন্য ইনহিবিশন দরকার হয় না। তার মানে ডিকর্টিকেট পোস্টারে ভেস্টিবুলোস্পাইনাল নিউক্লিয়াসকে আমি ইনহিবিট করতেছি না, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টকে আমি ইনহিবিট করতেছি না। তার মানে জাস্ট লেট ইট গো, সে যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দাও, এক্সটেনশন আছে এক্সটেনশন থাকতে দাও। এখন কি কোশ্চেনটার সেন্স মেক করছে? আমি কি ডিড ইউ অ্যানসার ইওর কোশ্চেন? ঠিক আছে। না না, একদম ক্লিয়ারলি যদি ঠিক না থাকে যে না ভাই স্টিল আমার কাছে ধামাচাপা মনে হচ্ছে, কারণ কোশ্চেনের একটা অ্যান্সার ধামাচাপা, ঠিক আছে? ওকে, কারণ হ্যাঁ এটা এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু পার্সোনাল না, রাইট? ব্যাপারটা এই কোনো ট্র্যাক্ট আমি বানাই নাই, কোনো ট্র্যাক্টের ফাংশন আমি সেট করে দেই নাই, সো হিয়ার নাথিং ইজ পার্সোনাল। এখন আপনার কাছে যদি কোনো কিছুতে সেন্স মেক না করে, সেটা যদি আপনি আমাকে বারবার জিজ্ঞেস করেন, আমি কখন এটা পার্সোনালি নিব না, ঠিক আছে? যে হ্যাঁ এটা আপনার কাছে সেন্স মেক করেনি, অথবা আমি ওইভাবে বুঝতে পারিনি, ঠিক আছে? বাট কনফিউশন নিয়ে সামনে আগানো যাবে না। অলরাইট, সো এই পেজটা আমরা পড়ে ফেলছি এবং আমাদের কিছু অ্যাসোসিয়েটেড ফিগার এখানে দেওয়া আছে। একটা অ্যাসোসিয়েটেড ফিগার যেখানে হিপোক্যাম্পাস সাথে অ্যামাইগডালা দেখানো হয়েছে, এবং এই ট্র্যাক গুলোর অ্যাসোসিয়েশন যেই ফিগার গুলো, যে ভেস্টিবুলোস্পাইনাল নিউক্লিয়াস এন্ড ট্র্যাক্ট, সরি ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, এটার অ্যাসোসিয়েটেড ফিগারটা মনে হয় আমি সাম পয়েন্ট আমি এটা দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু আগে বচকে, আপনাদের এনার্জি আছে সবার?
আরেকটু আগাই। ওকে, আগাই। আমরা আজকে এখান থেকে যখন ফ্রন্টাল লোব পড়লাম তখন আমরা দেখলাম যে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির কিছু কথাবার্তা এখানে কভার হয়ে গেছে। সেই কথাটা এখানে কভার করতে যাচ্ছি, যে সে কোথায় সাপ্লাই দিচ্ছে, কোথায় তার প্রিডমিনেন্ট, সেটা হলো লোয়ার এক্সট্রিমিটি, কন্ট্রাল্যাটারাল লেশন। মিডল সেরেব্রাল আর্টারি যখন বললাম তখন কোথায়, সেটা আমরা দেখলাম কন্ট্রাল্যাটারাল, এবং সাথে দেখলাম সেটা হলো অ্যাফাসিয়া। ঠিক আছে, ভার্নিক্স অ্যাফাসিয়া কি আর ইয়া অ্যাফাসিয়া কি, এটা আমরা বুঝলাম। আর এখানে লোবটাকে একটু ভাগ করা হচ্ছে, লোবের সাথে এই অ্যাফাসিয়ার এরিয়াটাকে একটু ভাগ করা হচ্ছে। লেন্টিকুলার স্ট্যাট আর্টারি একটা ছোট্ট আর্টারি, সে সাপ্লাই দিচ্ছে কাকে, ইন্টারনাল ক্যাপসুলকে, এবং ইন্টারনাল ক্যাপসুলকে সাপ্লাই, সে ইন্টারনাল ক্যাপসুলের জেনুকে, সেখানে যখন স্ট্রোক হয় তখন আমি পিওর মোটর স্ট্রোক পাই। অর্থাৎ পিওর মোটর স্ট্রোক এই টার্মটা আমি ইউজ করেছিলাম ল্যাকুনার স্ট্রোকের ক্ষেত্রে, মনে আছে কি, যখন আমি বলেছিলাম যে ল্যাকুনার স্ট্রোক। তাহলে ল্যাকুনার স্ট্রোকের মধ্যে আমি একটা বলেছিলাম যে 4 রকম স্ট্রোক হতে পারে, দুইটা ইউএসএমএলিতে আসবে, একটা হলো পিওর মোটর আর একটা হলো পিওর সেন্সরি। এই হলো সে পিওর মোটর স্ট্রোক এই আর্টারির জন্য, মনে থাকবে। অলরাইট, এবং ল্যাকুনার স্ট্রোকের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, সেটা হলো মাইক্রোঅ্যাথোরোমা। দিস ইজ মাইক্রোঅ্যাথোরোমা। ইউএসএমএলিতে রিস্ক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে এখানে বলতেছে মাইক্রোঅ্যাথোরোমা, মাইক্রোঅ্যাথোরোমা অর লাইপোহায়ালিনোসিস, অর্থাৎ ছোট ছোট আর্টারি, এখানে হায়ালিন সাবস্টেন্স যুক্ত হওয়া। অথবা আপনাকে বলতেছে মাইক্রো অ্যানিরিজম, চারকোট বোচার অ্যানিরিজম, যেখান থেকে আসতেছে হেমোরেজিক স্ট্রোক। আর মাইক্রোঅ্যাথোরোমা লাইপোহায়ালিনোসিস, এখান থেকে আসতেছে ইসকেমিক স্ট্রোক। মজার ব্যাপার, দুইজনের ক্ষেত্রেই মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশন। আপনাকে যদি বলা হয় একটা ইউএসএমএলিতে এটা একটা সিলেক্ট করতে হবে, সবকিছু রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, স্মোকিং, সবকিছু রিস্ক ফ্যাক্টর। একটা রিস্ক ফ্যাক্টর সিলেক্ট করতে হলে হাইপারটেনশন। এলোমেলো করবেন না। এখানে স্টুডেন্টরা মোস্ট কমনলি কি ভুল করে, আই ডোন্ট নো কই থেকে তারা মেমোরিটা যেন জেনারেট করে। হেমোরেজিক স্ট্রোকের জন্য তারা মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর মনে করে হাইপারটেনশন, আর ইসকেমিক স্ট্রোকের জন্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর মনে করে ডায়াবেটিস আর হাইপারলিপিডেমিয়া। প্লিজ, এটা এরকম কোনো কথা নাই আসলে, দুজনের ক্ষেত্রেই হাইপারটেনশন, মনে থাকবে। আপনি দেখিয়েন, এই যে আমি বলি না যে স্টুডেন্ট এটা মোস্ট কমনলি মিস করে, স্টুডেন্ট এটা মোস্ট কমনলি মিস করে, এটা আপনাকে কতটুকু হেল্প করে এটা পরে বুঝবেন, বুঝছেন, আপনি নিজেও মিস করে ফেলবেন এটা। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হলে যে ভিজুয়াল কোন ধরনের প্রবলেম হয়, কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। আচ্ছা, এটাকে আমার ওই ভিজুয়াল ফিল্ড ডিফেক্টের লেকচারের মধ্যে ম্যাকুলার স্পেয়ারিংটা কি কভার করছে নাকি করে নাই? কভার করার কথা, মোস্ট লাইকলি না করার কথা না, ঠিক আছে, কভার করছে। এখানে যে জিনিসটা কভার করে নাই সেটা হলো অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া। এখন চলেন অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া এই কথাটা একটু 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 আমরা বুঝে আসি যে আসলে অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে শাব্দিক অর্থে অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া বলতে কি বোঝায় সেটা আগে বুঝি, তারপরে আমরা বুঝবো যে হ্যাঁ এটা সেন্স মেক করে, কেন এই কন্ডিশন এটা পাবো। তাহলে শাব্দিক অর্থে অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া বলতে কি বোঝায়? অ্যালেক্সিয়া মানে হলো দেখে বুঝতে পারে না, পড়তে পারে না, আর অ্যাগ্রাফিয়া মানে হলো লিখতে পারে না। তাহলে আমরা যেখানে যেটা পাচ্ছি যে অ্যালেক্সিয়া আছে, পড়তে পারে না, কিন্তু অ্যাগ্রাফিয়া নাই। অ্যালেক্সিয়া আছে কিন্তু অ্যাগ্রাফিয়া নেই। অ্যাগ্রাফিয়া মানে হলো সে পড়তে পারে, অ্যাগ্রাফিয়া মানে হলো পড়তে পারে না, কি বলতেছি, লিখতে পারে না, রাইটিং। তাহলে এমন একটা পেশেন্ট যার অ্যালেক্সিয়া আছে কিন্তু অ্যাগ্রাফিয়া নেই, ওয়াও, কিভাবে এটা সম্ভব? এটাকে বলা হয় ডিসকানেকশন সিনড্রোম। ডিসকানেকশন সিনড্রোম মানে কি? ডিসকানেকশন সিনড্রোম মানে হলো কিছু কাজের জন্য দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে হয়। কিছু কাজের জন্য দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে নিজেদের সাথে কমিউনিকেশন করতে হয়। এই যে নিজেদের সাথে কমিউনিকেশন করবে সে কে? সে হলো কর্পাস ক্যালোসাম। সেটা হলো কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম মানে পোস্টেরিয়র জিনিসটা পোস্টেরিয়র এরিয়াকে কমিউনিকেট করবে, এটা হলো পোস্টেরিয়র অ্যাসপেক্ট।
ল্যাটারাল ভিউ যদি দেখি তখন কর্পাস ক্যালোসাম এভাবে আসে, এখানে এসে একটু চিকন হয়ে যায়, এটাকে বলা হয় স্প্লেনিয়াম। আজকে লেকচারে একটা পর্যায়ে বলেছিলাম হোয়াট ইজ স্প্লেনিয়াম। আচ্ছা, এখন ধরে নিচ্ছি একটা পেশেন্টের তো বিরক্তিকর, এই জিনিসটা খুবই বিরক্তিকর, মানে মেজাজ টেজাজ আউট হয়ে যায় আমার। এটা ফক্সি ট্রিনার এরকম হয় না। এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা লেফট, এটা রাইট, তার মানে এটা ডমিনেন্ট, এটা নন ডমিনেন্ট। ঠিক আছে, এটা পোস্টেরিয়র, লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কোনো কারণে আর্টারিটিতে স্ট্রোক হলো, লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা তার গন। তাহলে লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা যদি তার গন হয়, তাহলে তার এই সাইডের ভিজুয়াল কর্টেক্সটা গন। তাহলে তার একটা সাইডের ভিজুয়াল কর্টেক্সই ইনট্যাক্ট আছে, সেটা হলো এটা। এই সাইডের ভিজুয়াল দেখতে হবে, তার ভিজুয়াল মানে ফাংশনটা এখন কোথায় আছে, এই কর্টেক্স আছে। তো এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। কি অবস্থায় আছে যেমনই হোক না কেন, কেমন সেটা কোথায়, এই কর্টেক্সে। কি অবস্থায়, লেফট সাইডে লেশন, তো তাহলে রাইট কন্ট্রাল্যাটারাল হেমিও অ্যানোপিয়া, মানে রাইট আবার কন্ট্রাল্যাটারাল, দুইটাই বলছি, ব্রেন আর কাজ করতেছে। তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া। তাহলে এই পেশেন্ট যেটা দেখতেছে সেটা এরকম দেখতেছে, কিন্তু তার একমাত্র ইনপুটটা এই জায়গায় কিন্তু নাই। এখন তারে আমাদের খুলে দেখাইলাম একটা বই যে আপনি পড়েন, এতটুকু সিগন্যাল দিয়ে বই পড়া যাবে না কেন? পড়া যাবে, যতটুকু দেখতেছে ততটুকু দেখি বই পড়বে। বই পড়ে সে বুঝলো নাকি বুঝলো না, এটার জন্য তো তাকে সিগন্যাল পাঠাতে হবে অ্যাঙ্গুলার জাইরাসে। তাহলে আমরা নর্মাল পার্সন যেটা করে, তার এই জায়গার সিগন্যালও এই জায়গায় যায়, নর্মাল পার্সনের এই কর্টেক্সও ফাংশনাল থাকে, এই কর্টেক্সও ফাংশনাল থাকে। তাহলে অ্যাঙ্গুলার জাইরাসে এখান থেকেও সিগন্যাল যায়, অপোজিট ভিজুয়াল কর্টেক্স থেকেও সিগন্যাল যায়। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তো সে ডিপেন্ডেন্ট এটার উপরে, যাওয়ার জন্য যেতে হবে এই দিক দিয়ে। তাহলে যাক না, সমস্যা কি? কিন্তু যাওয়ার রাস্তাটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কর্পাস ক্যালোসামে যদি স্ট্রোক হয়, তাহলে তো আর যাবে না। না গেলে কি হবে, সে এটা বই দেখতে পারবে, লেখা দেখতে পারবে, পড়তে পারবে না। এটাকে বলা হয়, কি বলবো এটাকে, অ্যালেক্সিয়া। এখন আসেন সেই ল্যাঙ্গুয়েজ ডেলিভারি দিতে পারে কিনা। ল্যাঙ্গুয়েজ ডেলিভারি দেওয়ার জন্য অ্যাঙ্গুলার জাইরাস কোঅর্ডিনেট করবে ব্রোকাস স্পিচ এরিয়ার সাথে। তাহলে কি সে এই দুইজনের কোঅর্ডিনেশনের জন্য তো আমার কর্পাস ক্যালোসাম লাগলো না। তাহলে অ্যালেক্সিয়া উইদাউট অ্যাগ্রাফিয়া, কারণ লেশনটা তো আমার এই কর্টেক্সে হয় নাই, লেশনটা হয়েছে এই জায়গায় ইনপুটে। আর যদি লেশন আমার এই কর্টেক্সে হতো, অর্থাৎ এই সেন্টারটাই গন, রিটেন ল্যাঙ্গুয়েজের সেন্টার সেটাই গন, তাহলে সে পড়তেও পারতো না, লিখতেও পারতো না। কিন্তু এখন এই রিটেন সেন্টারটা ইনট্যাক্ট, এই পেশেন্টের ক্ষেত্রে রিটেন সেন্টার ইনট্যাক্ট, কিন্তু কর্পাস ক্যালোসাম গন। তার মানে হলো এই জায়গার সিগন্যাল, যখন এক সাইডের সিগন্যালের উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন এই সিগন্যালটা আসবে না। তখন আমি পড়লে বুঝবো না, কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, পড়লে বুঝবো না কিন্তু লিখতে পারবো। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যালেক্সিয়া উইথ অ্যাগ্রাফিয়া। কখন হবে এটা? হবে তাহলে বুঝাই যাচ্ছে লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশনে, এবং মজার ব্যাপার হলো এই কর্পাস ক্যালোসামকে লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়। দুইজন সাপ্লাই দেয় না। যদি দুইজন সাপ্লাই দিত তাহলে সমস্যাটা হতো, সে তো মিডল লাইন স্ট্রাকচার। তাহলে এটা একটা মিড লাইন স্ট্রাকচার, তাই না? যদি রাইট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিও তাকে সাপ্লাইটা দিত, তাহলে কি এরকম কোনো ডিজিজের অস্তিত্ব থাকতো নাকি থাকতো না? কি মনে হয়? না, তাহলে এরকম ডিজিজের অস্তিত্ব থাকতো না। অথবা যে পেশেন্টের লেফট মানে এই সাপ্লাইটা যদি লেফট সাইড থেকে না আসে, রাইট সাইড থেকে আসতো, তাহলে কি এটার এই ডিজিজের অস্তিত্ব থাকতো? রাইট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে যদি আসতো, তাও কি এই ডিজিজের অস্তিত্ব থাকতো? তাও এই ডিজিজের অস্তিত্ব থাকতো না। কারণ হলো পেশেন্টের এই সাইড গন, শুধুমাত্র এই সাইড ফাংশনাল।
যখন অপোজিট সাইড ফাংশনাল হবে অর্থাৎ রাইট সাইড ফাংশনাল হবে তখন এদিক থেকে সিগন্যাল যাওয়া দরকার। সেই সিগন্যালটা যেতে পারতেছে না কর্পাস ক্যালোসাম লেশনের জন্য। এই আর্টারি গন, ঠিক আছে, এই সাইডের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি গন, কিন্তু এই সাইডের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি তাকে সাপ্লাই দিত তাহলে তো যেতে পারতো, সমস্যা হতো না। তাহলে এই লেশনটা হওয়ার মেইন প্যাথোজেনেসিস কিন্তু একটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি লেশন, সেটার জন্য না। এটা হলো যে এমন একটা কন্ডিশন যে ডমিনেন্ট হেমিস্ফিয়ারকে সে সাপ্লাই দিচ্ছে এবং সাথে সাথে কর্পাস ক্যালোসামকে সে সাপ্লাই দিচ্ছে, এটার জন্য এরকম হচ্ছে। জানি না এতটুকু বুঝছেন কিনা, এখন কথাগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যেতেছে। একটু সিনারিওটা চেঞ্জ করে দিই, যে এরকম হলে কি এটা হতো কিনা। একটা দেখালাম যে যদি রাইট সাইড থেকে আসতো তাহলে হইতো না, এটা আপনারা বুঝছেন। তাহলে আরেকটা সিনারিও দিই, যদি একটা পেশেন্টের এই সাইডের কর্টেক্স নষ্ট হয়ে যায় কিন্তু এই সাইডের কর্টেক্সটা ফাংশনাল থাকে, তাহলে কি এটা হবে না? তাহলে তো আমার এখানে যাওয়ার দরকার নাই, আমার তো এখন আর এই কর্পাস ক্যালোসামের উপরে ডিপেন্ড করার দরকার নাই, কারণ ও তো দেখতেছে না। কিন্তু যে দেখতেছে, যে ফাংশনাল, সেই সিগন্যাল পাঠাইতে পারতেছে উইদাউট এনি হেল্প অফ কর্পাস ক্যালোসাম। অর্থাৎ এই যে জিনিসটা আমি দেখতেছি ওইটা আমি ইন্টার হেমিস্ফেরিক কমিউনিকেশন হচ্ছে, ইন্ট্রা হেমিস্ফেরিক, নট ইন্টার হেমিস্ফেরিক। দ্যাটস ওয়াই এই সাইডের লেশনে হলে হবে না। দ্যাটস ওয়াই মানে অনেকগুলো হোয়াইট অ্যান্সার এখানে চলে আসতেছে। তো যাই হোক, আই হোপ এতটুকু সবাই বুঝলে হবে যে কখন কখন হবে না, কি কি কন্ডিশনে হবে না, কি হওয়ার জন্য কি হতো না। একটু কথা না বললে যদি একটু বুঝতে পারেন যে অ্যালেক্সিয়া উইদাউট অ্যাগ্রাফিয়া, হোয়াই লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এন্ড হাউ, কিভাবে হলো, একটু এক্সপ্লেনেশন নিজে নিজে করতে পারলে আমি বলবো মোর দেন এনাফ। অনেক কথা বলে ফেলছি, অনেক লেকচার হলো, অনেকক্ষণ কথা হলো, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট লেকচার হবে ফ্রাইডে। আসসালামু আলাইকুম।